আরেকটা একজন মানুষের নাম বলি, অ্যাডভেঞ্চার নিয়ে যেহেতু কথা হচ্ছে, বিল টিলম্যান নামে এক ভদ্রলোক ছিলেন। তো বেসিক্যালি ওরা আমার খুব ফেভারিট মাউন্টেনিয়ার ডুইও ছিলেন, এরিক শিপটন আর বিল টিলম্যান। মাউন্টেনিয়ার তো অনেকে ছিলেন, সো দে ওয়ার রিয়েল এক্সপ্লোরার্স, একদম পারফেক্ট এক্সপ্লোরার ছিলেন। ওদের একটা মজার ব্যাপার ছিল, ওরা ম্যাপে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস খুঁজে বেড়াতো, যে এখানে কোনো একটা চিট কোড দেওয়া যায় কিনা, যে এখানে এটা কি আছে, ম্যাপে এই জায়গাটা চিহ্নিত করা নেই। তো এই জিনিসটুকু এই দুই ভদ্রলোকের ছিল। তো বিল টিলম্যান মারা যান হচ্ছে অলমোস্ট অনেক বয়সে, 70-এর পরে গিয়ে মারা যান। খুব সম্ভবত উনি একটা ছোট্ট কেনু নিয়ে, একটা বোট, ছোট্ট একটা বোট নিয়ে এবং হাতে চালিত বোট নিয়ে উনি অ্যান্টার্কটিকা অভিযানে গেছিলেন, এরপর উনি হারিয়ে যান। হ্যাঁ, আর অনেক ওই সময় উনি অলরেডি মানে 75 বা এরকম কিছু একটা বয়স ছিল। তো টিলম্যানে একটা কথা আছে যে অ্যাডভেঞ্চার জীবনে সবখানে করা যায়, সবখানে। তবে সেটা বড় ছোট সেটা আপনার নিরিখে মাপেন বা অন্য নিরিখে কি মাপছে সেটা বড় ব্যাপার না, আপনি করে আনন্দ পেয়েছেন এটাই মূল বিষয়। তো এটা এই ব্যাপারটাকে বলেছে টিলম্যান স্পিরিট। আমি মনে প্রাণে এটা ধারণ করি। ছোটবেলা থেকে হচ্ছে আমি বর্ন ট্রাভেলার ছিলাম। বর্ন ট্রাভেলার ইন দ্য সেন্স জীবনে 20 বছর পর্যন্ত অ্যাডভেঞ্চারাস কিচ্ছু করি নাই জীবনে। হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস ছিল যে আর্মচেয়ার ট্রাভেলার ছিলাম। তো বই পড়তে পছন্দ করতাম, তো বই পড়ে হচ্ছে নানান জায়গায়, অসংখ্য জায়গায় গিয়েছি বই পড়ে। তো বই তো একটা ম্যাজিক কার্পেটের মতো, ভাড়া লাগে না, উঠে বসলেই হলো, অনেক জায়গায় পৌঁছে দেয়। তো সবচেয়ে বলবো যে দুই ভদ্রলোক আমার জীবনে সবচেয়ে বেশি, দুই ফিকশনাল ক্যারেক্টার আমার লাইফে অনেক বেশি প্রভাব রেখেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় নামে একটা বই আছে, শঙ্কর আর ডিয়েগো আলভারেজ আমার অসম্ভব প্রিয় দুই ক্যারেক্টার। ছোটবেলা থেকে এদের মতো হতে চাইতাম। তো শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে একটা লাইন একদম বইয়ের একদম শেষ দিকটায় লেখা আছে যে সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। এইরকম হতে চাইতাম, সুযোগ খুব একটা ছিল না। পরে ধীরে ধীরে বড় হওয়ার পরে সুযোগগুলো আসতে শুরু করলো। আর অ্যাডভেঞ্চার নিয়ে আরেকটা বলবো, আরেকজন আমাকে খুব বেশি মোটিভেট করেছে, এডওয়ার্ড অ্যাবে নামে একজন মার্কিন লেখক আছে। আরেকটু পরে না একটা বই আমার হাতে আসে, ডেজার্ট সল্টার। এই বইয়ে একটা খুব সুন্দর লাইন আছে। উনি বলছিলেন যে একজন মানুষ পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে কিংবা সাইকেলে চেপে 1 মাইলের মধ্যে যা দেখবে বা অনুভব করতে পারবে, একজন মোটর গাড়িতে চড়া টুরিস্ট 100 মাইলে যদি ভ্রমণ করে তার ছিটে কোথাও দেখবে না। এটা আসলে কত সত্যি। আমি যখন আসলে যে এরকম হাঁটতে বেরিয়েছি বা সাইকেল নিয়ে লম্বা ডিস্টেন্সে রাইড করতে বেরিয়েছি, এইটা একদম মনে হাড়ে হাড়ে উপলব্ধি করেছি যে কত কিছু দেখার আছে। এখান থেকে যদি আপনি, এখানে অনেকে আছে নিশ্চয়ই সাভার থেকে নিয়মিত ঢাকা যান, এই রাস্তাটা আমরা খুব বেশি কিছু দেখি না, আমরা ফোনে স্ক্রল করছি, হয়তো গান শুনে যাচ্ছি, ওরকম দেখছি না খুব চোখ মেলে। এই রাস্তায় যদি আমি আসলে নট নেসেসারিলি এরকম কি বলে খুব জ্যাম বহুল রাস্তায় না, আগে ছোটখাটো ডিটোর তো অনেকগুলো আছে, ওগুলা দিয়ে আমরা যদি একটু হেঁটে যাই তাহলে কিন্তু অনেক কিছু দেখার আছে। আমার একটা নতুন গাছও তো দেখা হতে পারে। এমন ছোট্ট একটা গ্রামের বাজারে এক কাপ বসে চা খাওয়ার অভিজ্ঞতা তো অনন্য। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস কিন্তু করা যায়। আমরা এমন না যে নিজের উপজেলাটা একটু হেঁটে দেখি না, আমি যে জায়গা থেকে বিলং করি হেঁটে দেখা আর জায়গাটাকে নতুন ভাবে আবিষ্কার করা যায়। নট নেসেসারিলি যে এখান থেকে উঠলাম বাসে আর জায়গায় ড্রপ করে দিল, ওই জায়গাটায় গেলাম, ঠিক এই জায়গাটায় খেলাম, খেয়ে আবার চলে আসলাম। লোকাল মানুষ কিভাবে তাদের লাইফ লিড করে বা কিভাবে একটা চায়ের দোকানে বসলাম না, একটু গ্রামের মেট্রোপোলে হাঁটলাম না, তো এই ভ্রমণটা মনে হয় না যে পার্সোনালি আমাকে খুব বেশি আনন্দ দেয়। আমি একটু খানিকটা ওল্ড স্কুল ধরাটার মানুষ। মুম্বাইয়ের মধ্যে এত বয়স আমার একদম না, স্টিল হচ্ছে আমি একটু ওল্ড স্কুল ধরাটার মানুষ। এই জন্য এই ছোট ছোট ব্যাপারগুলো আমাকে খুব টানে। এগুলোর টানে অনেকবার ঘুরে যাওয়ার সুযোগ হয়েছে। আর এভারেস্ট আরোহণ, এটা এভারেস্ট বা লোকসে যেটা বলি না কেন,
এইটা আসলে হঠাৎ করে আমি একদিন সিদ্ধান্ত নিলাম, পরদিন চলে গেলাম, একদম না। এটা একটা পেছনে একটা লম্বা স্টোরি আছে, এটা বলবো এটা দীর্ঘ পরিশ্রমের গল্প আছে। তো সেটাই খুব বেশি না যায়, তো অভিযান একটু ছবি দেখায়, আসলে ছবি দেখালে মানে লোকরা একটু কানেক্ট করতে সহজ হবে এটা। আর এটা শুধু এভারেস্ট পর্বতের গল্প না, আরেকটা পর্বত, পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত, এটা একদমই এভারেস্টের অ্যাডজেসেন্ট একটা মাউন্টেন, সেটাও ক্লাইম্ব করার আমার সুযোগ হয়েছে। আর ডেফিনেটলি কেউ এভারেস্ট জয়ী বললে আমার একটু, আমি পার্সোনালি আমার মনে হয় যে এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ার্ড ফর মি। এভারেস্টের মতো মাউন্টেন বা এরকম বলছে, এগুলো আসলে জয় করা যায় না, জয় হলে কাউকে পরাজিত হতে হয়। তো আমার হাইট 5 ফিট 8 ইঞ্চি, এভারেস্টের হাইট 29,031 ফিট। আমার সাইজের 5,123 জন মানুষ কাছে যেতাম। এখন যদি আমার স্কালের উপর দাঁড় করাই, এরকম 5,123 জন মানুষ লাগবে এভারেস্টের হাইট হতে। আমার মতো ক্ষুদ্র মানুষ সন্তান মানে এরকম উঁচু পর্বত কখনোই জয় করতে পারে না। আমি বলবো যে আমার সেটা চূড়ায় পা রাখার বা ছোঁয়ার স্বভাব রয়েছে, এইটুকু বলতে পারি। আর এখানে যদি এভারেস্টের নোটিসে অভিযানের কথা লেখা আছে, একই সাথে আরেকটা চূড়ায় হচ্ছে আমার পা রাখার সৌভাগ্য হয়েছে, চূড়া ছোঁয়ার সৌভাগ্য হয়েছে, লুবুচে ইস্ট নামে। এটার পেছনে একটু ছোট্ট গল্প আছে। এটা ইস্ট বলে আমার প্ল্যানে ছিল না এটা ক্লাইম্ব করার, কিন্তু এবার বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 খুব ওয়াইজ ফলের রাস্তা একটু ওপেন হতে দেরি হলো, ওই সময়টা কাজে লাগানোর জন্য আমি একটা মাউন্টেন ক্লাইম্ব করেছি। ওটাও বেশ ভালো হয়, 20,000 সামথিং ফিট। আগে এটা একটু ছোট্ট করে বলি, মাউন্টেনিয়ারিং তো আমার কাছে বলবো মানে যে জিনিসটা আমাকে এক্সাইট করে, কেন পাহাড়ে যায়, এটা তো সবাইকে জিজ্ঞাসা করা হয় কি আছে। হ্যাঁ, মানে এক বরিশালে আমাকে বলছিল মনু ওখানে আছে নাকি। তো আসলে কি আছে বা কিসের টানে লোকজন যায়। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমি বলবো যে মেলোডিকে যখন জিজ্ঞাসা করেছিল ঠিক 100 বছর 101 বা 2 বছর আগে, ওনাকে মানে ওয়াই ক্লাইম্ব এভারেস্ট বিকজ ইটস দেয়ার। আমার ক্ষেত্রে হলো একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জীবনটাকে দেখা। জীবন সব জায়গাতে এক, সবার স্ট্রাগল সেম জিনিস নিয়ে, মানে আমি যে মৌলিক চাহিদাগুলো বলি, অন্ন অবস্ত্র, বাসস্থান, এগুলো নিয়ে খুব মৌলিক ব্যাপার স্যাপার নিয়ে সব জায়গাতে এই স্ট্রাগল সবার আছে, হিউম্যান বিইং হিসেবে সেটুকু আছে। এই এক হলেও একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে যে জীবনটাকে দেখা যায়, এটা পাহাড়ে গেলে বোঝা যায়। ঢাকা থেকে কাঠমান্ডু যদি ফ্লাইটে যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এভারেস্ট দেখা যায়। ওইভাবে এভারেস্ট দেখা, আর মুম্বাই ট্র্যাক করে গেছে, ট্র্যাক করতে করতে এভারেস্টকে দেখা, অথবা যখন আমি ক্লাইম্ব করতে করতে এভারেস্টকে দেখছি, এটার মধ্যে বিস্তর ফারাক আছে। তো ওই অনুভূতির উপর জন্যই যাওয়া। তবে পাহাড় কিন্তু দূর থেকে সুন্দর, কাছ থেকে সুন্দর না। দূর থেকে সুন্দর ইন দ্য সেন্স যে এটা মানে পাহাড় যে ব্যক্ত একটা রূপ দেখা যায়, এটা কিন্তু কাছ থেকে দেখা যায় না। তখন এটা শারীরিক চ্যালেঞ্জ, যে আরে এই খাড়া একটা ওয়াল আসছে, এটা ক্লাইম্ব করতে হবে। বা ওই বিরাট যে বলবো পাহাড়ের যে অবয়ব, সেটা কিন্তু দূর থেকেই দেখা যায়। কাছ থেকে আসলে ওই যে চ্যালেঞ্জের রূপে ধরা দেয়, অথবা সেই বিরাটের খুবই কণা মাত্র হচ্ছে আসলে ধরা পড়ে ইন এ সেন্স। আর এই স্পোর্টসটা অন্য সব স্পোর্টস থেকে আলাদা, কোনো দর্শক নাই, পৃথিবীর দূরতম প্রান্তে খেলা হয়, চান্সেসই নাই যে কোনো দর্শক থাকার। তারপরে মোস্টলি যেটা কোনো রেফারি আম্পায়ার নেই অন্য খেলার মতো, যে আরে ঠিকঠাক হচ্ছে কিনা, টাইম লিমিটও নাই যে 90 মিনিটে শেষ হয়ে যাবে, বা টি20 মতো 3.5 ঘন্টায় শেষ হবে, বাউন্ডারি বা এরকম অনেক কিছুই নাই। স্টিল এটাকে বলা হয় সকল খেলার রাজা, কারণ এখানে যদি কেউ কোনো একটা সিলি মিস্টেকও করে, অন্য খেলায় সেটা হার জিতে শেষ হয়ে যেতে পারে। এখানে আইদার ইউ ডাই অর ইউ বিকাম এ ক্যাজুয়াল, বড় ধরনের কোনো একটা অসুবিধা হবে। তো এটা তাহলে শুধু এটাই খেলা বললেও আসলে শুধু পর্বতারোহণের সংজ্ঞাটা বোঝানো যায় না, সাথে অ্যাডভেঞ্চার যুক্ত করলে কাছাকাছি কিছু একটা হয়। তবে পার্সোনালি আমি যদি বলি, অ্যাডভেঞ্চার এই খেলাটা থেকে অ্যাড্রেনালিন রাশ আর অ্যাডভেঞ্চার এটা সরাই যদি দেই, তাহলে এই জিনিসটা কাইন্ড অফ তীর্থযাত্রার মতো। পার্সোনালি আমার কাছে যে হিমালয়ে যাওয়া যে তীর্থযাত্রার মতো, এবং
গেলে বুঝতে পারে যে আরে কত ছোট আমরা, কত ক্ষুদ্র আমরা। আমরা তো বলি আমরা জয় করেছি যখন হিমালয় দেখার পরে, এভারেস্ট দেখার পরে প্রথমে ডোক কিনতে হয় যে আচ্ছা so this is the mountain we are going to climb, হ্যাঁ। এবং ওইটা আসলে কিভাবে আমার পার্সোনাল জয় করা এটা একদমই আসে না। আমার এরকম বড় কিছু সামনে দাঁড়ালে এটা সবসময় হয় যে নিজের অনুভূতির বোধ আছে না, এটা আবার নতুন করে জাগে আরে কত ছোট আমরা। এটা তো আমাকে লোকজন মানে এভারেস্ট ক্লাইম্বের পরে যে দুটো জিনিস আমাকে সবচেয়ে বেশি শুনতে হয়েছে, তিনটা জিনিস আমি বলবো। এক হলো আমি চুলদাড়ি কেন কাটি না, আর এটা লোকজন বলছিল না আমি 2-2.5 মাস পরে মাউন্টেন থেকে নেমেছি, আমার ওই সুযোগ ছিল না। তারপরে হলো কেন বিয়ে করি না, সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড হলো এগুলো আরো পাহাড়ে উঠে কি লাভ। অ্যাকচুয়ালি এটা তো অনেকটুকু ব্যক্তিগত অর্জন। আমি যখন যাচ্ছিলাম আমার তো কোনো রেকর্ড ভাঙা করা এরকম কিছু না। মানুষ তো জীবনে স্বাভাবিক কৌতূহল যাইতে পারে, আর তো কিছু না, আর কোনো কারণ তো লাগে না। ওইরকম ভ্যালিড কারণ খুঁজলে তো এখানেও লোকজন বসে থাকার কথা না, যেখান থেকে আমরা যেরকম সব অর্থের মানদণ্ডে মাপি এরকম কিছু তো নাই এখানটায়। তাও তো লোকজন যাদের আগ্রহ আছে আসে, যে স্বাভাবিক কৌতূহল ওই সূত্রে যাওয়া। তা আমার ক্ষেত্রে এটা ছিল যে জীবনে স্বাভাবিক কৌতূহল এটা মেটানোর জন্যই যাওয়া। স্টিল আমরা হিমালয়ের এত কাছে, জিওগ্রাফিক্যালি আমাদের পার্ট না হিমালয়, কিন্তু আমরা এই দেশটা তো পুরো হিমালয়ের টান। বড় সব নদী গ্লেশিয়ার থেকে সব পলিগুলা এলো, আমাদের সব বড় নদী হিমালয় থেকে এসছে। এইটার এই পলিগুলা থেকেই তো এই পুরো ভূমিটার জন্ম। এই সেই দেশের একটা নাগরিক হিসেবে এত কাছ থেকে হিমালয় না দেখে মরে যাওয়া, এটা পার্সোনালি আমার কাছে ওয়ার্ডি মনে হয় না। এই জন্য আসলে বারবার যাওয়া। আর এটা তো খুব ড্যারিং বা এক্সট্রিম একটা স্পোর্টস। তো জাতিগতভাবে আমরা একটু দুর্বল, এটা তো আমরা স্বীকার করি নাকি, খানিকটা দুর্বল। এটা একটা পেছনের কারণ আছে যে আমাদের ল্যান্ড খুবই ফাটায়। একটা বীজ কোন রকম পড়লে হলো এটাতে গাছ উঠে যাবে, বা এত অসংখ্য নদী নালা ছিল কোন রকম জাল বা বড়শি নিয়ে গেলে কিন্তু আমি খাবার দাবার পেতাম। এই জন্য ইউরোপিয়ান বা ওয়েস্টার্নারদের মতো এত কষ্ট করে মানে শীতের সাথে যুঝে আমাদের অনেক কিছু করতে হয়, এই জন্য একটু দুর্বল থেকে গেছি। কিন্তু এরকম যে এক্সট্রিম স্পোর্টস গুলো এগুলো যে আমরা পারি, এই যে আয়রন ম্যানের কথা হচ্ছে, খুব বেশি বছর আগে তো লোকজন ভাবে নাই যে আরে আমাদের দ্বারা এগুলা সম্ভব। তো এই স্পোর্টস গুলো যে আমরা পারি, আমাদের দেশ থেকে আগে এরকম 8000 মিটার অভিযান হয়েছে, এভারেস্ট ক্লাইম্ব হয়েছে। একই সাথে দুটা ট্রাই করা, যে আমরা যে আসলে ওদের চেয়ে কোনো অংশে কম যায় না, এবং যদি তুলনা করতে যাই, এবং আমাদেরও এই স্পোর্টসে অনেক কিছু দেয়ার আছে। যদি আমাদের শুরু দেশ হিসেবে পর্বতারোহণ অনেক পরে, অনেক আগে হওয়ার কথা ছিল। এনিওয়ে, তো এই ব্যাপারটুকু একটু লোকজনের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আচ্ছা, আরো লোকজন চাইলে একটা দুটা লোকজন যদি ইন্সপায়ার হয়ে যায়, তো আমরা বাংলাদেশে আসলে যারা 18 কোটি জনসংখ্যা আছে, যারা পর্বতারোহণ করে তাদের সংখ্যা হাতে গুলে বলে দেওয়া যায়। সেটা অ্যাক্টিভলি আমি বলবো পর্বতারোহণ করে 50 জন না, ওই সেটা এই বিশাল পপুলেশনের ক্ষেত্রে খুবই ছোট্ট একটা নাম্বার। ছোট্ট করে হিস্ট্রি বলি, এভারেস্টের সাথে এখানে বাঙালির নাম জড়িয়ে আছে, আপনি জানেন কি ওনার নাম? বাঙালি এভারেস্টের মা, হ্যাঁ এক্স্যাক্টলি, রাধানাথ সিকদার। তো 1852 সালে উনি গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে বলে একটা সার্ভে হয়, সেটাতে উনি আবিষ্কার করেন বা মেপে চোখে ওনার যে পদবী, এটার নাম খুবই ইন্টারেস্টিং ছিল, চিফ কম্পিউটার। উনি মাপজোক করতেন। উনি প্রথম এটা মাপজোক করে বের করেন এটা পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তখন পিক 15 বলতো বা পিক 2 নামে পরিচিত ছিল এটা। এর আগে বলা হতো ধোলাগিরিকে। ধোলাগিরির কারণ খুব মানে কাছের লোকালয় থেকে দেখা যায় এই মাউন্টেনটা, তো সেজন্য ধোলাগিরিকে ধরা হতো পৃথিবীর সর্বোচ্চ পর্বত। আবার কিছুদিন ছিল সেটা কাঞ্চনজঙ্ঘার, মানে কাঞ্চনজঙ্ঘার নিকট সেই মুকুটটা ছিল পৃথিবীর সর্বোচ্চ পর্বতে। তবে ফাইনালি যখন আসলো যে না, পিক 15 বা পিক বি বা এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তো এটা জানার পর থেকে 1893 সাল থেকে অনেকে প্ল্যান করছিল, যে ভদ্রলোক বাংলার চার্লস বুশ প্ল্যান করছিলেন এভারেস্টে অভিযান আরোহণ করার। তো ইংরেজদেরকে আমরা তো একটু জানি যে বণিক রূপে আসছিল, পরে রাজা হয়ে গেছে। অনেকে আমরা বলি যে মানে বণিক থেকে শাসক বনে গেছে, বা অনেকে অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করে। তো সেটা তো একদম খুব অভিজাত ইংরেজরা। ভাগ
অন্য সেখানে কিন্তু অনেক ইংরেজ এখানে এসেছিলেন, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এর মধ্যে অনেক এক্সপ্লোরার ছিল। এইরা আসলে সেই এক্সপ্লোরাররা, চার্লস লুইসের মতো লোকজন এসেছিলেন। আর এভারেস্টের প্রথম অভিযান হয় 1921, এরপরে দুটো অভিযান 1922 আর 24। মাঝের যে দুজনকে দেখা যাচ্ছে আরভিন এন্ড ম্যালোরি, এরা 1924 সালের অভিযানে ছিলেন। এবং আমরা সবাই জানি তো নাকি প্রথম এভারেস্ট আরোহণ করেন এডমন্ড হিলারি, কিন্তু যারা একটু পর্বতে রোমান্টিসাইজ করতে পছন্দ করেন ওরা ভাবেন হচ্ছে ম্যালোরি এবং আরভিন হচ্ছে ফার্স্ট এভারেস্ট ক্লাইম্ব করে। যদিও এটা সপক্ষে ওরকম স্ট্রং কোনো যুক্তি নেই, কিন্তু ওদের লাস্ট দেখা যায় প্রায় 8500 মিটার উপরে এবং ওরা খুব ভালোভাবে যাচ্ছে। 75 বছর পরে ওদের অভিযানে ওরা মারা যাওয়ার পর 1924 সালের পরে 1999 সালে ম্যালোরি ট্যাগ করে আবিষ্কৃত হয়েছে। আর ঠিক 100 বছর পর, কত বছর, আরভিনের পায়ের জুতা, মোজা এবং এটা পায়ের ছোট্ট একটা অংশ আবিষ্কৃত হয়েছে। কত বছর, কত মিটার আবিষ্কৃত? যেখানে ওরা হারিয়ে গেছিলেন এর মনে হয় 300-400 মিটার নিচে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এরা দেখেন দুজনেই কোট পরে আছে, এটা একটা কারণ আছে। 1924 সালে হচ্ছে জিপার আবিষ্কৃত হয়নি। তো মজার ব্যাপার হলো মানে আমরা প্রযুক্তির কত হেল্প পাই, আচ্ছা যে আমার কাপড় চোপড়ের ক্ষেত্রে, গিয়ার্স এর ক্ষেত্রে, ওরা কিন্তু ওই যে ওই অ্যাডভেঞ্চার স্পিরিট ছিল আর কিছু না, এটাতে এটার কোনো অংশে কম ছিল, সেটাই বলে আমি এত কিছু করেছেন। আর এর আগ পর্যন্ত 1950 মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগ পর্যন্ত যত অভিযান হতো সব তিব্বত দিয়ে, এর আগ পর্যন্ত ছিল নেপালের দুয়ার বা বিদেশিদের জন্য বন্ধ ছিল। 1950 সালে নেপালের দিককার দুয়ারটা বিদেশিদের জন্য খুলে যায় এবং যে টিলম্যানের কথা বলছিলাম সেই দিক জন্য হিউস্টনের টিলম্যান ওই দিকে প্রথম এভারেস্ট আরোহণের চেষ্টা করে এবং ফাইনালি 53 সালে গিয়েছিলেন ক্লাইম্ব। লুৎসে একটু করে দেখাই, লুৎসের প্রথম অভিযান হচ্ছে 1955 সালে আর ফার্স্ট ক্লাইম্ব হয় 56 সালে। রেইসার আর লুক্সিঙ্গার এরা ফার্স্ট ক্লাইম্ব করেন। এই দুজন সুইস পর্বতারোহী এবং এভারেস্টের একটা জায়গার নাম আছে জেনেভা স্পা। আমি যখন প্রথম পড়ছিলাম এখানে থেকে জেনেভা এলো, পরে জানতে পারলাম যে না, প্রথম দিকের এরকম অভিযানে অনেক লোকজন ছিলেন যারা সুইস এবং বেশিরভাগই ছিলেন জেনেভার বাসিন্দা, ওই জন্য এরা এরকম নামকরণ করেছে। প্রিপারেশন একটা সবসময় বড় ইস্যু, যেগুলো বলবো অ্যাডভেঞ্চার বা অভিযানের ক্ষেত্রে প্রিপারেশন ভালো হলে আসলে যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ, এটা মুরাকামির একটা লাইন, এটা আমি সবসময় বিলিভ করি এবং আমি এটা মেনে চলার চেষ্টা করি। মুরাকামি অনেকেই জানেন হি ইজ এ গুড রাইটার, ভেরি গুড নভেলিস্ট এই সময়ে, কিন্তু একই সাথে সে একজন ম্যারাথন রানার। লেখকদের ইউজুয়ালি জীবনযাপন পুষ্ট হয় বলে আমাদের সবার ধারণা। মুরাকামি একদমই বিপরীত, সকাল 4টায় ওঠেন, উঠে 12-16 কিলো দৌড়ে এসে তারপর লিখতে বসে। এই জন্য ওনার এই রানিং নিয়ে একটা বই লিখেছিল যেটার নাম হচ্ছে হোয়াট আই টক হোয়েন আই টক অ্যাবাউট রানিং। ওই একটা লাইন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অ্যাডভেঞ্চার করতে গেলে তো ওই পেইনটা থাকবে, এখন সেটা আমি এনজয় করবো না এটা সাফারিং হিসেবে নেবো, সেটা একদমই আমার। আমি আসলে কি করছিলাম, এভারেস্ট বা লুৎস অভিযানে যাবার আগে পাহাড়ে যাবার ট্রেনিং সবসময় পাহাড়ে গিয়ে হয়, সেটা নিয়মিত করছিলাম। সপ্তাহে 5 দিন রান করতাম, আমি ইউজুয়ালি 10 কিলো রান করি, সেটা করছিলাম। এবং অন্য দিনগুলোতে ব্যাকপ্যাকে ওয়েট লিফট সেটা প্র্যাকটিস করছিলাম। ক্রসফিট এক্সারসাইজ এন্ডুরেন্স বাড়ানোর জন্য বা দম বাড়ানোর জন্য সেটা খুব কাজে দেয়, সেটা করছিলাম। আর যে কোনো স্পোর্টসে তার যদি কোর মাসল স্ট্রং থাকে, মেইন মাসল গুলো, যে কোনো স্পোর্টস করা সহজ হয়, সেই কোর মাসল এক্সারসাইজ করছিলাম। প্রাণায়াম প্রাণের যে ব্যায়াম, সেটা বেসিক প্রাণায়াম করতাম। আর হিট এটা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এটা আমি হয়তো সব দিন করা হতো না, সপ্তাহে 3 দিন করতাম। আর বাংলাদেশের মতো দেশ থেকে হচ্ছে এভারেস্ট আরোহণ হচ্ছে, এভারেস্ট আরোহণের ফান্ড এবং এটা এভারেস্ট ক্লাইম্বের চেয়ে কঠিন। মাউন্টেনিয়ারিং করতে বলা হয়েছে 3টা এম লাগে। মাউন্টেনিয়ারিং শব্দ ইটসেলফ একটা এম আছে, আর 3টা এম হলো না, সবার আগে মাইন্ড লাগে, ইচ্ছা শক্তিটা লাগে, তারপর মাসল বলতে আমি মাচো না আলাদা, এরকম মাসল লাগবে না, মানে মাসল বলতে দমটা লাগে, ফাইনালি হলো মানি লাগে।
এই তিনটার মিশেল করতে হবে। তো আমার অভিযানের জন্য আমি কিছু স্পন্সর পেয়েছি, সেটা এনাফ ছিল না, দেন আই ওয়েন্ট ফর ক্রাউড ফান্ডিং। শেষে আমার নিজের কিছু সেভিংস ছিল, সেগুলো ধার দিতে হলো, তাতেও পয়সা জোগাড় হলো না, ফাইনালি লোন। এটা অভিযানে যাওয়ার আগে আমি যখন আসলে স্পন্সরশিপ প্রপোজাল করেছি, একটা ভালো ছবি খুঁজছিলাম, এক ফ্রেমে এভারেস্ট লোডসে আছে এরকম একটা ভালো ছবিও পাচ্ছিলাম না। দেন আই ডিসাইডেড যে আমি যখন যাব তখন আমি একটা ভালো ছবি তুলে আনবো, এরকম আমি এটা ইউজ করছি। এখানে পুরো জায়গাটা একটা সুন্দর ছবি আছে, পেছনে এভারেস্ট, লোডসে চতুর্থ সর্বোচ্চ পর্ব, আর সামনে নুটসে, আর এইখানটায় বেস ক্যাম্পটা। এভারেস্ট আরোহণে মানে নেপালের দিক থেকে বা আমি যে দিকে ক্লাইম্ব করছি সেটা দক্ষিণ দিক। এভারেস্ট এ পর্যন্ত 15টা ডিফারেন্ট রুটে ক্লাইম্ব হয়েছে, কিন্তু এখন সবচেয়ে বেশি ক্লাইম্ব হয় দক্ষিণ দিক বা উত্তর দিক। দক্ষিণ দিক হলো নেপালের দিকটা, উত্তর দিক মানে হচ্ছে তিব্বতের দিকটা। আমি ক্লাইম্ব করেছি দক্ষিণ দিক বা নেপালের দিক থেকে। তো সেই দিক থেকে এভারেস্ট আরোহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হয় এই খুম্বা আইসফলটা। এখানে দেখছেন এটাতে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 এর রাস্তায় আপনার কাছে লেজার আছে। হ্যাঁ, ওকে। এই রাস্তাটাকে এটা কেমন যে পুরো অডিটোরিয়ামটাকে যদি আমি স্টেজে ফিট করতে চাই, এটা যেরকম ভেঙে চুরে যাবে, সেম জিনিসটা একটা বিশাল জিনিস ছোট্ট একটা জায়গায় ফিট করতে গিয়ে অনেক ভেঙে চুরে গেছে, খুব বাইসফুল আছে। আর এর নিচে যে জায়গাটা, এটাকে কুম্বু গ্লেশিয়ার বলে। গ্লেশিয়ার মানে হচ্ছে বরফের নদী বা হিমবাহ বাংলায়। এবং নদীতে যেরকম পানি থাকে, এখানে পানির মধ্যে বরফ আছে, এবং পানির যেহেতু চলন আছে, বরফেরও চলন আছে, কিন্তু সেটা এত ধীর খালি চোখে দেখা যায়। কিন্তু একটা বরফ এখানে থাকলে এটা নিচে আসলে দেখা যায় 4 মাসের মধ্যে নিচে চলে আসে, প্যাক করে দেখা হচ্ছে। এখানে একটা নতুন স্নো পড়েছে, সেটা কয়েক মাসের মধ্যে এখানে চলে আসে। এটা খুব আইসফল। এটা ক্যাম্প 1, এরপরে ক্যাম্প 2। এই রাস্তাটি হচ্ছে এভারেস্ট আরোহণের সবচেয়ে সহজ পথ বলা হয়, ক্যাম্প 3 হল। এবং এই দুটার মধ্যে এভারেস্ট এবং লোডসের অনেকটুকু রাস্তা সেম। এই জন্য আসলে এভারেস্টের সাথে লোডস থেকে বেছে নেয়। যে আমি বলছিলাম যে আমি একটা ছবি তুলবো, দেন আই কেম আপ উইথ দিস, এটা তোলা। এবং এই যে বেস ক্যাম্প, অনেকগুলো দেখা যাচ্ছে ছোট ছোট হলদে তাঁবু। তো এটাকে বলা হয় এভারেস্ট বেস ক্যাম্পকে হলদে তাঁবুর মৌসুমী গ্রাম বলা হয়। আর এটা যখন এভারেস্ট ক্লাইম্ব হয়, এভারেস্ট এপ্রিল মেতে, তখন প্রচুর পরিমাণে এরকম তাঁবু লাগানো হয়, এবং এটাকে ছোট্ট মৌসুমী, এটা পাড়ার মতো। এটা কুম্বু গ্লেশিয়ার, আর এখানে যে দেখেন ভাঙাচোরা অংশ, এটাই সেই কুম্বু আইসফল। আর এটা হলো এভারেস্ট। এটা এভারেস্ট না, এটা এভারেস্টের ওয়েস্ট শোল্ডার। যদিও আনলাকিলি বেস ক্যাম্প থেকে সহজে এভারেস্টকে দেখা যায়। এটা হচ্ছে নুটস থেকে যদিও মানে ছবির অ্যাঙ্গেলের জন্য এভারেস্টের চেয়ে উঁচু মনে হচ্ছে, কিন্তু নুটসের এত উঁচু না। এটা যদিও 7800 মিটার। আমার জার্নি শুরু হলো, আমি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করি 1 এপ্রিল 2024 সালে। আর এই আমার বন্ধু শেরপা বলবো না, তামাং, অনেকগুলো এথনিক কমিউনিটি আছে, তার মধ্যে একটা তামাং একটা, যেমন আমাদের দেশে যেরকম গারোরা আছে, তঞ্চঙ্গরা আছে, মুরোরা আছে, এবং গারো কাউকে আসলে তঞ্চঙ্গা বলতে যথেষ্ট হচ্ছে ব্যাপারটা পার্সোনাল রূপে, অনেক ক্ষেত্রে ব্যাপারটা তাই। ক্লাইম্বিং গাইড হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার টার্ম, ওর সাথে আমি অনেক বছর ধরে ক্লাইম্ব করছি। আর এইখান থেকে হচ্ছে অভিযানটা শুরু, এটার নাম লুকলা। এটা পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটা এয়ারপোর্ট। এখান থেকে বিমান এসে সামনে একটা পাহাড় আছে, গিয়ে টার্ন নিতে হবে। তো সেই বিমানগুলো এখানে চলাচল করতে পারে, যেগুলো এসটিওএল বলা হয়, শর্ট টেক অফ এন্ড ল্যান্ডিং করতে পারে, খুব জেদের টেক অফটা করতে পারে এরকম। তো এই বিমানবন্দরটা বানিয়েছেন স্যার এডমন্ড হিলারি এভারেস্ট ক্লাইম্বের পরে। উনি শেরপা জনগোষ্ঠীর জীবন চেঞ্জের জন্য অনেক কিছু করছেন। এটা একটু ভালো মতো খেয়াল করে এবার ভালো। এটা খুব একরকমের একটা জায়গা ছিল। উনি জমি কিনলেন, জমি কেনার পর দেখা যাচ্ছে এটা ঢালু মানে সমান করার জন্য পয়সা নেই। উনি করলেন কি, শেরপাতে একটা ট্রেডিশনাল ডান্স আছে, সেটা আয়োজন করলেন। সেটার একটা অংশ হলো অনেক উঁচু থেকে জোরে জোরে লাফায়। তো
প্রচুর পরিমাণে হচ্ছে ওদের লোকাল যে টিম সেটা রাখা হলো আর ডান্সের আয়োজন করা হলো। পরের দিন দেখা গেলো জায়গা সমান হয়ে গেছে। টাকা ছিল না, বুদ্ধি ছিল, পরে গ্রামে বানানো হয়। এখান থেকে জার্নিতে হাঁটাটা শুরু হয় মূলত এখান থেকে, এবং এবার ধীরে ধীরে আমি বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। তো বেস ক্যাম্প যেতে এরকম দারুণ সব দৃশ্য দেখতে পাবেন। এইটা ফাঁকদিন যেতে পরে এসে দৃশ্য, এই সাসপেনশন ব্রিজ, এটা আমার কাছে খুবই যুগান্তকারী একটা আবিষ্কার মনে হয়। নিচে এরকম কোনো ঝিরি বা নদী থাকলে ওরা এরকম সাসপেনশন ব্রিজ বানায়। আমাদের দেশে উল্টোটা হয়, আমাদের দেশে ঝিরি পুঁজিয়ে ওটার উপর রাস্তা হয়। এই জায়গাগুলোতে এই জায়গাগুলো খুব বেশি না আসলে, দেখা যায় হ্যাঁ 5, 7, 8 এরকম মনে নেই। ধীরে ধীরে বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। এই ফুলটা নিচে এক্স্যাক্টলি যারা শেষের কবিতা পড়েছে যে সেই অরুণ মেঘের উচ্চ যত যত শাখার শিখর রডারেন্দ্র উচ্চ, সেই রডারেন্দ্র উচ্চ। কারো যদি এপ্রিল মেতে ইবিসি ট্র্যাক করার সুযোগ হয় তাহলে চেষ্টা করবেন অক্টোবর নভেম্বরের জায়গায় এপ্রিল মে নেওয়ার জন্য, তাহলে হচ্ছে প্রচুর রডারেন্দ্র। এটা মানে এই দিকটা ডেবোচে বলে একটা জায়গা আছে, অসম্ভব সুন্দর, দুই পাশে সব রডারেন্দ্র আছে। তারা যদি ফুল নিয়ে খুব আগ্রহ থাকে। এই যাত্রাপথের ছবি, সাসপেনশন ব্রিজ, এরকম এই জায়গাটার নাম ব্যাংকার, ছোট ছোট গ্রাম পড়ে যেতে যেতে দ্বিতীয় দিনে তোলা ছবি। আর এই নদীটা সবসময় পুরো ট্র্যাকটাই আপনি এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত যেতে যেতে এই নদীটা সবসময় আপনার সাথে থাকবে। এটা দুধকোশী নদী বলা হয়, নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পানি দুধের মতো একদম সাদা। এটা মানে গ্লেশিয়ার থেকে যখন আসে এক ধরনের পাথরের মিহি চূর্ণ হচ্ছে বয়ে নিয়ে আসে, এটার জন্য এটা পানি দুধের মতো সাদা হয়ে যায়। সেই নদী এই যে দেখেন ট্র্যাক এগুলো দিয়ে হাঁটতে আসতে হয়। এটা হচ্ছে দুধকোশী নদী, দুধকোশী নদীর এর পাশে ছোট ছোট এরকম গ্রাম। আর ফাইনালি সেকেন্ড দিনে এটা পৌঁছাই হলো নামচে বাজার। নামচে বাজার হলো শেরপাদের রাজধানী বলা হয়। পরে বেস ক্যাম্পে যাওয়ার আগে এখানে সব যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যায়, যে বাইরের জায়গার সাথে কল করা, ইভেন এটিএম বুথ, বাইরে অনেক কিছু আছে, মাউন্টেন গিয়ার্স গুলো পাওয়া যায়। একটা অর্ধবৃত্তাকার একটা জনপদ এটা কংডে নামে একটা মাউন্টেন। আর এই ভদ্রলোকের নাম হলো তেনজিং নোরগে, ওনার একটা সুন্দর মূর্তি আছে। আর এইখান থেকে এটা এভারেস্ট ভিউ পয়েন্ট, এখান থেকে এভারেস্ট দেখা যায়। এখানে পেছনটা এভারেস্ট বসে আছে। এটা পরদিন যখন নামচে বাজার থেকে আমি ট্যাংগোচে বলে একটা ছোট্ট গ্রাম আছে সেটার দিকে যাচ্ছিলাম, এবং এখান থেকে সবগুলা চূড়া দেখা যাচ্ছে এভারেস্ট, লোকসে, আমাদার। লাকিলি এই তিনটাই আমার ক্লাইম্ব করা শুরু করেছি। এটা আমি 2022 সালে ক্লাইম্ব করেছি। আর আমাদার নাম হলো মানে এভারেস্ট একদম বদখত দেখতে একটা মাউন্টেন, দেখতে একদম সুন্দর না, এটা কালো পাথরে কেমন যেন। তো কেউ ইবিসি ট্র্যাকে গেলে সবসময় দিগন্তে এই মাউন্টেনটা থাকবে, এবং ইবিসি ট্র্যাক করতে গিয়ে আমাদের লোকের প্রেমে পড়ে না এরকম লোক খুব অল্প আছে, খুব অল্প আছে। তো এটা সবসময় দিগন্তে থাকে, এবং খুবই সুন্দর একটা মাউন্টেন, মায়ের গলার হার বলা হয়। এবং এটা নেপালের বেসিক্যালি জাতীয় পতাকা, নেপালের 1 টাকার মানে এভারেস্ট আছে এই দেশে, কিন্তু এরপরে এত সুন্দর এই মাউন্টেন এটা নেপালের জাতীয়। এই ছবিটা একটু দেখানো, এই সেম গাছটা আমি নিচের দিকে মহিল হয়ে রাখা দেখেছি। বটের যেরকম সাইজ, বট পাকুড় অশ্বত্থের যেরকম সাইজ, এটা মানে লুকলা থেকে যখন যাত্রা শুরু করেছি, ধীরে ধীরে যখন উপরে উঠছি এটা ছোট, আরো উপরে উঠলাম ঝোপ হয়ে গেল, শেষে এরকম ঘাসের মতো হয়ে গেল, কিন্তু গোড়ায় হাত দিলে দেখা যায় এরকম বিশাল মোটা শিকড়। তো এটা হলো প্রকৃতির সাথে অভিযোজন করেছে এই গাছটা। সাইজ ছোট রাখলে তাপ কম হারাবে। হিমালয়ের তাপ হচ্ছে খুবই দুর্বল একটা জিনিস, প্রকৃতির সাথে অভিযোজন করার জন্য গাছটা হচ্ছে এরকম সাইজ ছোট। এটার নাম জুনিপার গাছ। একটু এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেটা একটু মানে 1900 মন নিয়ে দেখবে যাত্রাপথ অনেক আনন্দের। এটা ফুমফুম বলে একটা জায়গা, এখানে এরকম অনেক সাইনবোর্ড আপনারা দেখবেন, যে ইয়েতি বলে, ইয়েতি নাম শুনেছিলাম সেই তুষার মানব। প্রচুর মিথ আছে, মিথ থাকলে তো মিথের সাথে মিথ্যার যোগাযোগ থাকে একটু। এইটা ইয়েতি দিয়ে এরকম বলা আছে, বেশ কয়েকটা মনাস্ট্রিতে ইয়েতির গুলি আছে। স্যার এডমন্ড হিলারি এটা নিয়ে খুব আগ্রহী ছিলেন। উনি ফুমচু
এবং আরেকটা ম্যাঙ্গোচেতে যে ইয়েতির খুলি আছে সেই দুটো নিয়ে ইউরোপ আমেরিকার নানান ল্যাবে পাঠিয়েছিল, পরে আবিষ্কার হয়েছিল, জেনেটিক্যালি আবিষ্কার করা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি বাংলাদেশের। এটা এক ধরনের মিথ, এটা হচ্ছে শেরপা মানে হচ্ছে, তো শেরপা দিয়ে বোঝা হচ্ছে শের মানে হচ্ছে পূর্ব, পা মানে হচ্ছে মানুষ, পূর্ব তিব্বত থেকে মাইগ্রেটেড মানুষ। ওরা পূর্ব তিব্বত থেকে যখন নেপালে এসেছিল ওই মিথ ওদের সাথে করে নিয়ে এসেছিল, এবং এটা এখনো মানে চলমান একটা বলবো মিথ মানে। এটা হলো অতি উচ্চতার কবরস্থান, অতি উচ্চতা দুবলা পাস বলে। এভারেস্ট নামে একটা নেটফ্লিক্সের ডকুমেন্টারি আছে, তো দেখেছেন? এইখানে দুজন লেজেন্ডারি পর্বতারোহী নাম আছে, এদের ক্ল্যাশ আছে, স্কট ফিশার, এদের সমাধি ফলক। এরা এত স্ট্রং মাউন্টেনিয়ার ছিল, কেউ ভাবে নাই কখনো এভারেস্টের মতো পর্বত এদের প্রাণ কেড়ে নিতে পারে। তো পর্বতের শেষ কথাটা যে প্রকৃতি বলে, সেটার একটা দুর্দান্ত আমি বলবো, এটা মানে মানুষকে মনে করিয়ে দেয়। আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনার সর্বশক্তি দিয়ে পর্বতের কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু না, সেটাই মনে করিয়ে দেয়। এখানে একজন বাংলাদেশিরও সমাধি ফলক আছে। আমার আগে যিনি এভারেস্ট ক্লাইম্ব করছেন বাংলাদেশ থেকে 2013 সালে, নজরুল খালেদ ভাই, ওনারও একটা সমাধি ফলক আছে। এখন যদিও পড়া যায় না ঠিকঠাক, হ্যাঁ ওই সময়টা ছিল না। ওই যে আমি বলছিলাম এভারেস্ট এবং লোকসে বাদে আমি আরেকটা পর্বত আরোহণ করেছি, সেই লঘুচে ইস্ট। আমি সময়টাকে বাঁচানোর জন্য এই মাউন্টেনটা ক্লাইম্ব করেছি। তো এই লঘুচে ইস্টের ফাইনাল ফেজ, তো এরকম খাড়া সব আইস ওয়াল বের হতে হয়, ক্লাইম্বিং এর সময় স্নো কন্ডিশন, এবং এটা অলমোস্ট চূড়ার কাছাকাছি দেখা। হ্যাঁ, এটা লঘুচে ইস্টের চূড়া, এবং এইগুলো কি আমরা জানি বুদ্ধিজমের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন বজ্রযান, মহাযান, মহাযান, এরকম আছে। এটা টিবেটের বজ্রযানটা হচ্ছে, এই ব্রাঞ্চটা হচ্ছে শেরপা জনগোষ্ঠীর লোকজনের মধ্যে খুব খুব জনপ্রিয়। এটার সাথে কিন্তু আমাদের বাঙালি না, নামটা আমরা জানি, বাড়ির নাম হচ্ছে বজ্রযোগিনী গ্রাম, যে গ্রামের নাম। এই বজ্রযান এরা এটা ফলো করে, এবং এগুলো হচ্ছে জাগতিক নানান যে রঙগুলো জাগতিক নানান কিছু প্রতিনিধিত্ব করে। এই ব্রাঞ্চের ওরা বিশ্বাস করে দুধের পানি যত করে ছড়ানো হয়, ওদের করে লাগানো হয়, দুধের পানি তত দূরে ছড়িয়ে পড়ে। এই থেকে এটা লুচি পর্বতে লাগানো হয়। একটু বেশি, অলমোস্ট 15,000 ফিট উচ্চতা। পৃথিবীতে তো অনেক পর্বতমালা আছে। হিমালয় আর এভারেস্টের পার্থক্য আপনারা সবাই জানেন না? হিমালয় পর্বতমালা, এভারেস্ট তার মধ্যে একটা পর্বতমালা তো পৃথিবীতে অনেক আছে। ইউরোপে যেরকম আল্পস আছে, আমেরিকায় আলাস্কা আছে, ল্যাটিন আমেরিকা প্যাটাগোনিয়া আছে। হিমালয় আসলে অন্য সবগুলা পর্বতমালা থেকে অন্যান্য নাম্বার 1, এখানে সবচেয়ে উঁচু পর্বতগুলো আছে। এত উঁচু পর্বত আর কোথাও নেই। ইভেন হিমালয়ের বাইরে কোনো সাঁতারের জন্য অবসর আছে। তো হিমালয়কে আরেকটা জিনিস অনন্য করছে মানুষগুলা, এত উচ্চতায় আর কোথাও মানুষ বসবাস করে। 5,000 থেকে 15,000 ফিট উচ্চতায় মানুষ নর্মালি বসবাস করছে। এবং এই যে আন্টি ম্যাডাম সামনের শেরপা, আমার আসা যাওয়ার মধ্যে 5 দিন ওনার যে নদীতে ক্লাইম্ব করতে এসেছি, যাওয়ার সময় থেকেছি, ফেরার সময় থেকেছি, 5 দিন ওনার লজে থেকেছি, এবং আমার বয়সে তার ছেলে আছে। এই কারণে এই জায়গায় যেন এমন মাছের বৃদ্ধতা হয়ে গেছে। এখন মনে হয় পর্বতের কারণে তো অনেকবার গেছি, এখন মানুষের কারণেও যাওয়া যায়, যে এত রিক্ততা, এখনো এত ভালো যোগাযোগ, কয়েকদিন পর ওদের কথা হচ্ছে যে কেমন আছে ওই মানুষ, মানে বিশাল পর্বতের ছায়ার নিচে যারা থাকে এদের হৃদয় বিশাল। এবার হচ্ছে বেস ক্যাম্পের দিকে যাত্রা। এই মাউন্টেনটা খুব সুন্দর একটা মাউন্টেন, যে এভারেস্টকে বর্ষণ করেছে, এখন অন্যগুলাকে সুন্দর বলতে হবে, এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, এটা কুমোরি,
কুমোরি নেপালি শব্দ, মানে এটা হচ্ছে যদি আমি বাংলায় বলি, এই নেপালি শব্দের অর্থ হচ্ছে পর্বতের কন্যা। এটা জর্জ ম্যালোরি নাম দিয়েছিলেন এবং অনেকে একটু অতি উৎসাহী হয়ে ওনার কন্যা নামে ক্লেয়ার ম্যালোরি নামে ডাকে। আর পেছনে এটা লিঙ্কটা, এবং আমরা ধীরে ধীরে যাচ্ছি হচ্ছে বেস ক্যাম্পের দিকে। তো অনেকে শুধু কালাপাথর একটা ট্র্যাক করে ইবিসির সাথে, তো এটা সেই কালাপাথর। এটাই ছিল প্রথম যখন বেস ক্যাম্প দেখলাম, এটা এই যে সেই হলদে তাবু এখানে এবং কুমু গ্লেশিয়ারের মধ্যে, এবং এই যে প্রথম বেস ক্যাম্পের দিকে এগোচ্ছি। বেস ক্যাম্পের ছবি দেখা, বেস ক্যাম্পে পৌঁছে হচ্ছে প্রথম যে জিনিসটা চোখে পড়ে, এটা একদম আমার ঠিক তাবুর উপরে, মানে একদম আমার ঠিক তাবুর উপরে এই জায়গাটা। মাউন্টেনে 3টা ফিশারি আছে, 4টা ফিশারি, 4টা পুকুর, রকস আছে, আইস পিলার আছে, স্নো আছে, তাবু আছে। প্রথম যে জিনিসটা আমার মাথায় ঠিক করছে, এই পাথরটা পড়ে যাবে না। এবং আমি বেস ক্যাম্প বলতে 10 এপ্রিল, 22 মে রোডসে ক্লাইম করে বিকালে আমি ফেরত আসি আবার বেস ক্যাম্প। ফার্স্ট থিং আই নোটিস, এই পাথরটা পড়ে গেছে। এবং ক্লাইমেট চেঞ্জ যে রিয়েল, আমাদের গ্লোবাল ওয়ার্মিং যে রিয়েল, এটা দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হবে একদম চাক্ষুষ দেখতে পাবেন যে এইরকম আইস পিলার করে যাচ্ছে। এবং বলা হয়ে থাকে যে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে সেন্সিটিভ ইন্ডিকেটর হচ্ছে গ্লেশিয়ার। গ্লেশিয়ার কি পরিমাণ হচ্ছে স্তর পাতলা হচ্ছে বা মোটা হচ্ছে, এটা দিয়ে বিজ্ঞানীরা বোঝে নিচ্ছে কি পরিমাণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট কতটুকু। আরেকটা জিনিস দেখবেন, অনেক সুন্দর সুন্দর লেক দেখা যায়, পান্না সবুজ লেক গ্লেশিয়ারের মাঝে, এমআরএল গ্রিন মডেল ছাত্রটা দেখতে খুব সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হলো জলবায়ু পরিবর্তনের কনসিকুয়েন্স। গ্লেশিয়ার পাতলা হতে হতে পানি অনেক বেশি, পানি মানে বরফ করে পানি হচ্ছে, যেসব ফাঁকা জায়গার মানে অগভীর অংশ ছিল সেগুলোতে এরকম পানি জমছে, জমতে জমতে জল। এমনি দেখতে ফটোগ্রাফিক পয়েন্ট অফ ভিউ দেখে খুব সুন্দর, অ্যাকচুয়ালি এটা পেছনের কাহিনীটা অন্যদিকে। বোর্ড লাগছে আপনি কেউ? বেস ক্যাম্পের সঙ্গে এই জায়গা, এটা হচ্ছে একই দিনে চলাচল, এটা সকাল 9টা আর এটা অ্যারাউন্ড বিকাল 3টা, একই দিনে চলাচল, একই জায়গায় চলাচল। এবং বেস ক্যাম্পে এরকমই যে সকালে অনেক সময় বিকালে সূর্য দেখা দিল, দুপুরের পর একদম ক্লিয়ার হয়ে। বেস ক্যাম্পে একটা লম্বা সময় থাকতে হয়। অ্যাক্লামাটাইজেশন বলে একটা শব্দ আছে, অতি উচ্চতা এবং নিম্নতার পার্থক্য খাপ খাওয়া শুরু। আমি বেস ক্যাম্পে, মানে বেস ক্যাম্পের পর 4টা ক্যাম্প হয়, ক্যাম্প 1, 2, 3, 4, সোজা গিয়ে এরকম ক্লাইম্ব করে উঠে যাওয়া এরকম না। এটা হয় আমি বেস ক্যাম্পে ক্যাম্প 1 যাই, আবার নিচে ফেরত আসি, বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2 যাই, আবার বেস ক্যাম্পে আসি, ক্যাম্প 1, 2, 3 তে যাই, আবার ফেরত আসি, ফাইনালি উঠে বের। এটার কারণ হচ্ছে যে উচ্চতার সাথে শরীরকে খাপ খাওয়ানো, আর অতি উচ্চতা এবং নিম্নতা মাত্রাটা। তারপর তো আরেকটা নিয়ম বলে গো হাই স্লিপ লো, উপরের দিকে গেলাম বাট ঘুমানোর সময় একটু নিচে এসে থাকা, এই জিনিসটা করতে হয়। আর বেস ক্যাম্প একটা লম্বা সময় থাকা লাগে। তো বেস ক্যাম্প এমন একটা জায়গা যেখানে অভিযানের সব রসদ, গিয়ার্স, খাবার দাবার সব এক জায়গায় এনে রাখা হয়। লম্বা সময় থাকা লাগে, যেহেতু ওই টাইমটাকে কাজে লাগানোর জন্য আমরা এরকম প্র্যাকটিস সেশন করতাম। যে এটা কোন নানা এগুলো আইসের পর আমার টিমের বাকিদের সাথে একটু পরিচয় করে দিই। আমার টিমে 4 জন ছিলাম, বাম পাশে আমি, এই হলো হাবিয়ের, ও চিলির বাসিন্দা, ও এভারেস্ট ক্লাইম্ব করতে এসেছিল। ইনি আমার পেশাগত বোন, শি ইজ এ ডক্টর, উনি ডেন্টিস্ট, উনি কর্ণাটকার মাইসুর বলে একটা জায়গা আছে, মাইসুর মানে টিপু সুলতানের সেই মাইসুর, ওখানে বাসিন্দা। আর এই হচ্ছে এন্ড্রুর বা শুধু বলবো পর্বত ভিন্ন ছিল, রুটসে ক্লাইম্ব করতে এসেছিল, যদিও সেটা ক্লাইম্ব করতে পারেনি, ওরা এভারেস্ট ক্লাইম্ব। এই 4 জনের মধ্যে সবচেয়ে ফানি ডেফিনেটলি দিস গাই। ও নাম্বার 1 হচ্ছে ইংরেজি বলতে পারে না,
স্প্যানিশ বলে। আমি অনেক স্প্যানিশ ওয়ার্ড শিখেছি। সবার আগে শিখেছি সিয়েস্তা, ভাত ঘুম। ওকে একদিন আমি সকালে জিজ্ঞাসা করলাম যে আজকে সকালে কি প্ল্যান, বলে মর্নিং সিয়েস্তা, দুপুরে কি আফটারনুন সিয়েস্তা, রাতে কি নাইট সিয়েস্তা। আমাদের পাশে তো রাজা খুবই ফানি একজন লোক হাবিয়ার হচ্ছে আমরা মানে মাউন্টেনে যেটা হয় এই জায়গাগুলো খুব বেশি বার হয়। আর আমি যত উপরে উঠছি সূর্যের কাছাকাছি যাচ্ছেন এবং সূর্য যখন গ্লেশিয়ারে পড়ে রিফ্লেক্ট করে মুখে এই জায়গাগুলো সবার আগে বার হয়। তা আমরা বেরোলেই সানব্লক লাগাতাম, সাধারণত ফেসে লাগাতাম। ওর কাছে ওর টাকটাও খুব এবং মানে আমরা স্প্যানিশ বুঝি না, এটা ওকে এখনো বোঝানো যায় না। আমাদের 4 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ইনস্টিটিউশনে, ও এখনো নিয়মিত ওখানে স্প্যানিশ লিখে যাচ্ছে। বিরক্ত হয়ে আমি মিউট করে দিয়েছি। আচ্ছা আমি লাস্টে আসি। আচ্ছা বেস ক্যাম্পের আরেকজন বেস ক্যাম্প দেখতে কেমন, একটু ফ্যান্সি ব্যাপার। এটা লিংকটার পেছনটায় একই জায়গারই দিনের নানান সময়ের ছবি। এই জায়গাটা হলো পূজাটা হয় বেস ক্যাম্পে, হায়ার ক্যাম্পে যাওয়ার আগে এই জায়গাটা পুজো দেখাচ্ছে। Okay, so base camp is so this is actually Everest west shoulder. Opposite থেকে আলো পড়ছে, যদি আমি যাই না লাইট একটু কেমন দেখা যাচ্ছে, এটা খুব বেশি। এটা হলো এভারেস্টের পুজো বেস ক্যাম্পে একটা পুজো সেরেমনি হয়। এই ব্যাপারটা এমন যে যারা ক্লাইম্বিং গাইড পেশাটার সাথে যুক্ত শেরপা বা তামাং, বেশিরভাগই ওরা অল্প সবাই বুদ্ধিস্ট। এই পুজো ছাড়া ওরা হায়ার ক্যাম্পে যায় না। এটা একটা রিচুয়াল যে ওরা ভাবে যে ওখানে মাউন্টেন গড থাকে এবং পুজো ছাড়া যদি যাওয়া হয় তাহলে উনি রুষ্ট হবে। এই জন্য একটা পুজো সেরেমনির আয়োজন করা হয়। এটা পুজো মানে তো আসলে সেই বিশাল আত্মার সাথে আমরা তো ক্ষুদ্র আত্মা, এটা একটা যোগ সাধন। সেটাই ওরা এটাই বিলিভ করে এই পুজো সেরেমনিটা হয়। নিচের থেকে লামা আসে, এরকম দামি জ্যাকেট পরা, হ্যাঁ লাল স্পোর্টিং জুতা পরা লামার জুতার দাম দেখে আমি লামা হয় ভালো। আবার ওনারা যাওয়ার সময় ব্রাহ্মণরা যেরকম বলে না, ব্রাহ্মণরা যে বাদার করে মানে খেয়ে আমার বেঁধে ছেড়ে নিয়ে যায়, এক্স্যাক্টলি সেম জিনিসটা করে ওরা খাবে এবং পূজায় যত জিনিসপত্র থাকে সব আবার বেঁধে ছেড়ে নিয়েও যায় এবং আবার এর কাছ থেকে এটা সেটা চেয়ে নেয়। আমরা নাম দিচ্ছিলাম যে এটা তো লামার বাড়ির আবদারে। আচ্ছা ইনি সেই লামা পুজো এসছে, এইটা সেই পুজো বেদি আমাদের। এখানে অনেক ধরনের ড্রিঙ্কস সবগুলা মানে মাউন্টেন গডের উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে দেওয়া হয় এবং ক্লাইম্বিং এ যত গিয়ার্স ইউজ করা হয় সবগুলো মানে পুজোর নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। না এইগুলো নিয়ে ওরা কাজ নেই। আর এইখানে এই পুরো পূজাতে এমনিতে সবাই এভারেস্ট বলে, এভারেস্টে আরেকটা নেপালি নাম আছে সাগর মাতা। সাগর মাতা ওই এটা কিন্তু সংস্কৃত ওয়ার্ড, কিন্তু এই সাগরের মানে কিন্তু টিপিক্যাল সাগর না, এটা দিয়ে আকাশ বলে, আকাশের মাতা। আরেকটা টিবেটার নাম আছে চমুলুন্মা, জগতের ধাত্রী মাতা বলা হয়। না এটা সবাই এভারেস্ট বলে, নেপালিরা আমি মানে নেভার হার্ড এনি নেপালি সেই সাগর মাতা, কিন্তু টিবেটানরা এখনো চমুলুন্মা। এবং উনি যখন মন্ত্র পড়ছিলেন অসংখ্যবার আমি শুধু একটা ওয়ার্ডই তো ক্যাচ করতে পারছিলাম যে চমুলুন্মা চমুলুন্মা। এবং লাকিলি আমার একটা বিয়ে দেখার সৌভাগ্য হচ্ছে আমারই বেস ক্যাম্পে। মেয়েটা হচ্ছে মাউন্টেন পছন্দ করে, এরা মানে মাউন্টেন পছন্দ করে, ও জন্য ঠিক করেছে এবার বেস ক্যাম্পে বিয়ে করবে এবং শেরপাড়ি দিতে বিয়ে করবে। লামা নিচে থেকে একজন লামা এসেছে এবং শেরপাড়ি দিতে সাম্পাকে একশো এক্স্যাক্টলি শেরপাড়ি দিতে ওরা বিয়ে করে এবং আনলাকিলি বাসর রাত হয়েছে আমার পাশের টেন্টে। ওয়ার্ডস পার্ট মেয়েটা অল্টিটিউড সিকনেস ছিল, যেটা হয় যে মাউন্টেনে অনেক ধরনের সিকনেস হয়, এটা এএনএস বলি কি মাউন্টেন সিকনেস, প্রচুর কাশে জ্বর আসে
তারপরে এছাড়া লাংসে পানি জমে যায়, লাংসে সাধারণত বাতাস থাকার কথা, যে পালমোনারি এডিমা হলে হাইড্রোজেন পালমোনারি এডিমা বা সেরেব্রাল এডিমা হলে মস্তিষ্কে পানি জমে। এএমএস এর খুব কমন, মেয়েটার এএমএস হয়েছিল, পুরা রাত এত ভয়ঙ্কর কেসেছে, পরের দিন সকাল উঠেই ওরা সবার আগে নেমে গেছে। এটা একটাই দাওয়া নিচের দিকে নেমে যাওয়া। এত কাজ ছিল, আমার মাঝে একবার মনে হচ্ছে যে মানে লাঞ্চ না বেরোয় আসি, এরকম ভয়ঙ্কর কাজ ছিল। খুম্বু আইসফলটা একটু ভালো মতো দেখেন। সো দিস ইজ খুম্বু আইসফল। দেখেন অসংখ্য ফাটল দেখেন, ওই যে বলছিলাম একটা বিশাল জায়গা, ছোট জায়গা বলতে দিয়ে, এবং এখানে মানুষ আছে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু ক্লাইম্বার। সো দিস ইজ দ্য রুট অ্যাকচুয়ালি। ফাটলগুলো এটা দিয়ে একটু হয়তো আইডিয়া করা যায় যে মানে খুম্বুটা কেমন। এটাকে বলা হয় যে সবচেয়ে বড় অবস্টেকল। সো এই খুম্বুরই আরো নানান অংশের ছবি। তো খুম্বু হলো এটা গোলক ধাঁধা, এবং জাগতিক যত জিওমেট্রিক ফিগারস আছে সব আমি দেখেছি, এবং এরপর অনেক এলিয়েন ফিগারও দেখেছি, যেগুলো আমি কোনোভাবে আর কোনো কিছু দিয়ে আসলে ডিফাইন করা যায় না। একটা জায়গার নাম হচ্ছে পপকর্ন, সব বরফ পপকর্নের মতো দেখতে, মাশরুমের মতো অনেক রক আছে, বরফ আছে, সেই খুম্বুর ছবি। এগুলোর মধ্য দিয়ে এঁকে বেঁকে যে গোলক ধাঁধা বলছিলাম, এর মধ্য দিয়ে যেতে ক্লাইম্বার সেটাকে দেখা যাচ্ছে। এটাই সবচেয়ে ক্রুশাল পার্ট। খুম্বুরি রাস্তা, নানান রকমের হচ্ছে ফিগারস পথে আছে, এমন টিমে ক্লাইম্বার করে পথ। এবং এই জায়গাটা হচ্ছে সবসময় রাতের বেলা ক্রস করাটা ভালো, দিনে যখন সূর্যের আলো পড়ে এই এরকম আইসের পিলার গুলো আছে, চান্সেস থাকে এগুলো করলে ক্লাইম্বারের উপর পড়া, এবং অসংখ্য লোক মারা গেছে। খুম্বু আইসফলে অ্যারাউন্ড 250 লোক মারা গেছে পর্যন্ত, এবং এটাকে বলা হয় যে অতি উচ্চতার অবস্থান বলা। কিচ্ছু করার নেই, কিছু একটা করে। যে খুম্বুর আরো আলাদা ছবি, এই পথগুলো দিয়ে মধ্যে আসা আসলে গাড়ির মতো আছে, এটা একটা মাশরুমের মতো দেখতে আছে, আইসের ভাস্কর্য বলা যায়। এবং একই সাথে খুম্বু হলো মানে সাপ লুডো খেলার মতো, সিঁড়ি আছে, পড়লে নিচে একেবারে তথাকথিত সামনে। এবং এগুলোর নিচে যে এগুলো আছে ক্রেভাস বলে বা তুষার ফাটল, যে বলছিলাম এটা চলে, এই চলনের ফলে এরকম ফাটলগুলো সৃষ্টি হয়। এবং 200-300 মিটার গভীর অনেক ফাটল আছে, এবং অসংখ্য লোক মারা গেছে। এই ল্যাডার গুলা অ্যালুমিনিয়ামের ল্যাডার, খুবই পলকা ল্যাডার, এটা দিয়ে পার হওয়া সহজ ব্যাপার, খুবই পলকা দিয়ে বুঝেছে। এগুলা নিচে এরকম একটা উদ্যত হা আছে, চোখ গেলে ভয় লাগে, ল্যাডার আছে, এগুলা ক্রস করতে হয়। সবগুলা যে এরকম মানে হরাইজন্টাল ল্যাডার তা না, অনেকগুলো একদম ভার্টিক্যাল ল্যাডারও আছে। এটা ক্যাম্প 1 প্রথমে যে পৌঁছেছিলাম, বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 এর রাস্তাটুকু। এবং এবছর এটা সবার খুব পরীক্ষা নিয়েছে, অন্য সময় 6-7 ঘন্টা এটা পার করা যায়, এবছর রুটটা রিলেটিভলি লম্বা, কারণ ভালো রুট খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক চেঞ্জ হয়েছে ক্লাইমেট চেঞ্জের ফলে। এবছরে অন্য বছরগুলোর তুলনায় অনেক কম স্নোফল হয়েছে, তো কম স্নোফল হওয়াতে শক্ত বরফ বেরিয়ে গেছে। আমাদের জুতার নিচে এক ধরনের কাঁটা থাকে, ক্রাম্পন বলি আমরা, সেটাও ঠিকঠাক আটকায় না, ওই যে যেটা ব্লু আইস বলে সেটা বেরিয়ে গেছে। ব্লু আইস জিনিসটা পাথরের চেয়ে শক্ত। ওই যে আমি বলছিলাম ক্রেভাস গুলো এইরকম লম্বা, আমার মতো 500-600 লোক এখানে হেঁটে যাবে। যে আবার ওই যে খুব আইসফলের মধ্যে দিয়ে পথ, মানে ক্যাম্প 1 এর পথেই যাচ্ছে, একদম গোলক ধাঁধা পথ খুঁজে খুঁজে যেতে হয়। খুব আইসফলে আরো আরো ছবি দেখেন, পেছনের ফিগার গুলো দেখেন কত রকমের আছে। আচ্ছা, ফাইনালি ক্যাম্প 1 ফাইনালটা পড়ে, ক্যাম্প 1 এবং ক্যাম্প 1 এর উচ্চতা হচ্ছে 6100 মিটার, প্রায় 20000 সামথিং ফিট। অল্প কয়েকটা ট্যাঙ্ক, এইটা পুরো ক্যাম্প 1 এরিয়াটা দেখেন, ছোট ছোট অনেকগুলো ফাটল দেখা যাচ্ছে, আশপাশে অনেক ফাটল আছে। এটা ক্যাম্প 1
পেছনে একটা রুটসের গাছ এখানে ক্লাইম্বারটা দেখা যাচ্ছে। এবং বেস ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর রাস্তাটা হচ্ছে বলা যায় সবচেয়ে ইজি রাস্তা। এটাকে বলা হয় ওয়েস্টার্ন কুল CWM, মানে সেন্ট্রাল ওয়াল অফ দ্য মাউন্টেন্স। পুরো জায়গাটা চারদিকে সবগুলা মাউন্টেনের ওয়াল দিয়ে ঘেরা। সেই CWM এটা দিয়ে যে ক্লাইম্বার আছে রিলেটিভলি ফ্ল্যাট জায়গা। আর ক্যাম্প 2 এর উচ্চতা হলো 6500 মিটারের মতো। 6100 থেকে 500 খুব বেশি মানে উচ্চতা না গেইন করতে হয়। রাস্তা যে ক্যাম্প 2 অভিমুখে যাচ্ছে, এখানে কোথাও হলো ক্যাম্প 2। এখানে একটা ইন্টারেস্টিং এখানে সিঁড়িটা দেখা যাচ্ছে, একটা সিঁড়ি দেখা যাচ্ছে ছোট আছে, শিওর না দেখা যাচ্ছে কিনা। এইখানে একটা এই ক্রেভাসটা সাইজে ছোট ছিল, ওই যে বলছিলাম জলবায়ু পরিবর্তন, এটা বড় হতে হতে এখন এটার প্রায় 7-8 গুণ ক্রেভাসের সাইজ হচ্ছে। এরকম এই পথে যদিও বলছিলাম পথটা সহজ, কিন্তু অসংখ্য ক্রেভাস আছে বা তুষারপাত, একটাতে পড়লে আর বাঁচার চান্সেস ভেরি লেস। ফাইনালি প্রায় 5 ঘন্টা হেঁটে হচ্ছে ক্যাম্প 2 তে পৌঁছালাম। এই সেই ক্যাম্প 2 এরিয়া একটু রিলেটিভলি ফ্ল্যাট এরিয়া, এরপরে ক্যাম্পগুলো একদম আরো কঠিন জায়গায় অবস্থিত। এই সেই ক্যাম্প আইস পিনাকল আছে এখানে, সবকিছু জমে যায় আর এখানে, সব শক্ত বরফ, মানে বরফ গলিয়ে যে কোনো কিছু করা মানে বরফ গলাতে হবে আগে, এবং বরফের ভলিউম অনেক বেশি। এইটুকু পানি বরফ গলালে পানি বসে, তারপর কাজ করা লাগে। এবার হচ্ছে ক্যাম্প 3 এর রাস্তা, এখান থেকে মূল চ্যালেঞ্জটা শুরু। যদিও আমি মানে মাউন্টেনটা ক্লাইম্ব করছি এভারেস্ট বা লোৎসে, যেটা বলতে গেলে বেশিরভাগ অংশটুকু লোৎসে পর্বতের গাত্র দিয়ে, এই সেই লোৎসের গাত্র দিয়ে আরোহণ শুরু। এবার এখান থেকে খালি চড়ায় আর চড়ায়, এরকম চড়ায়। এইখানে কোথাও সামহার দেয়ার হলো হচ্ছে ক্যাম্প 3, এটা পুরোটা উঠতে হবে এই রাস্তা। যে ক্যাম্প 3 যাত্রা পথের রাস্তা, এই জায়গাটাকে, এই জিনিসটাকে ট্র্যাভার্সিং বলে। এক্স্যাক্টলি কারেক্ট ট্র্যাভার্সিং। ক্যাম্প 3 দেখা, সো এই হলো ক্যাম্প 3 ডটের মধ্যে, এবং এখানে কিন্তু ক্লাইম্বার দেখা যাচ্ছে, এটা হলো রুট। সো ব্যাপারটা একদমই সহজ না, মানে খুবই স্ট্রেনাস ক্লাইম্ব। আর ক্যাম্প 3 পথে হচ্ছে এই ইয়েলো ব্যান্ড বলে একটা জিনিস আছে, চারপাশে তো সাদা বরফের রাজত্ব, হঠাৎ করে হচ্ছে এরকম ইয়েলো এক ধরনের পাথর দেখা যায়, এটা কি ইয়েলো ব্যান্ড? এইটা হলো অ্যাকচুয়ালি লোকসের চূড়া, পাথরের চূড়া। সো ফাইনালি ক্যাম্প 3 দেখতে খুব ফ্যান্সি মনে হয়, নট এ ভেরি নাইস প্লেস টু বি। নিচ থেকে ঠান্ডা ওঠে, চারপাশ থেকে বাতাস, মনে হচ্ছে এখন উড়াই নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার সেটা। ওর স্টোভ আছে, ছোট ছোট স্টোভ আছে, ওই স্টোভ মিউটান দিয়ে দিতে হবে। এখানে সামহার হলো ক্যাম্প 2, এটা ক্যাম্প 3 থেকে তোলা ছিল। সো ফাইনালি হচ্ছে এবার 18 তারিখ আমি ফাইনালি ক্যাম্প 4 এর উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আমার কাছে বলে অনেকে বলে হচ্ছে খুব আইসকল সবচেয়ে টাফ, পার্সোনালি আমার কাছে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তাটা বলবো টাফ। ওই সেম জিনিস, ক্লাইমেট চেঞ্জ আর কম তুষারপাত হয়েছে, শক্ত বরফ বেরিয়ে আসছে, ক্রাম্পন দিয়ে পা রাখলেও পা থাকে না, অনেক বেশি এফোর্ট দিতে হয়। আর এখানে আমি প্রথম সাপ্লিমেন্টারি অক্সিজেন ব্যবহার করেছি, এডিশনাল যে অক্সিজেন সেটা ব্যবহার করেছি। এজন্য আমি খুব কনফিউজ ছিলাম যে কেমন লাগে, আমি এটা ফিল কেমন। পরে দেখলাম যে আচ্ছা না, ধীরে ধীরে খুব বেশি মুশকিল হয়নি। আর এই রাস্তায় দুটো বড় অবস্টাকেল, একটা ইয়েলো ব্যান্ড দেখালাম, এতক্ষণ মানে বরফে ক্লাইম্ব করছে, হঠাৎ করে এমন শক্ত পাথর, ক্রাম্পন পরে ওইটাতে যদি যাওয়া, এটা বড় একটা চ্যালেঞ্জ। আমার সামনে দুজন পড়ে গেছে, বেশ ভালো আঘাতও পেয়েছে, নিজের ক্রাম্পনে নিজের হচ্ছে ডাঙ্গি শুরু করে আমরা সেটা ছিঁড়ে গেছি। আর এইখানটাই হচ্ছে জেনেভা স্পার্ক, আমি জেনেভা স্পার্ক বলছিলাম হচ্ছে সুইচ বন্ধ করে দেয়া না, একটা জিব্বার মতো প্রজেকশন, একদম রং। এইটা বলবো ক্যাম্প 4 এর আগে সবচেয়ে বড় অবস্টাকেল। ক্যাম্প 4 মানে হচ্ছে বেসিক্যালি সামিট ক্যাম্প বা শীর্ষ আরোহণের শিবির, ওখান থেকে পড়ে।
দিস ইজ অ্যাকচুয়ালি ক্যাম্প 4 একদম সামিট ক্যাম্প। এটা 18 তারিখ বিকেলে পৌঁছেছি। এখানে একটা মজার ঘটনা, তো লেখা পৌঁছানোর পরে দেখলাম আমার ঘড়িতে হচ্ছে 4টা বা সামথিং বেজে গেছে, এবং আমি এবার খুব অবসেস যে আমার এখান থেকে এখানে আসতে 10 ঘন্টা সময় লেগে গেল, 9.5 ঘন্টা। আমার খুব মন খারাপ হলো যে আমার নিজের বেসের উপর সবসময় আস্থা ছিল যে আমি ভালো হাঁটি, ক্লাইম্ব ভালো করি। এবার প্রথমবার একটু নাড়া খেলো, আবার ভাবলাম যে না, প্রথমবার অক্সিজেন ব্যবহার করলাম এর জন্য। আমরা এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে আসার পরে বেস ক্যাম্পে আমার সাথে ওয়াকি টকি ছিল, যোগাযোগ করতে পারতাম বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে আমার যে কোচ ছিল তাকে বললাম যে দেবাদাই আমরা মানে ক্যাম্প ফোরবে পুগিও, এটা নেপালি ভাষা, পুগিও মানে পৌঁছে গেছে। তো ও হচ্ছে ওখানে ওটা গুড জব, গুড পেস এসব বলছে। আমার খুব মানে মন খারাপ হলো, আরে 9.5 ঘন্টা লাগলো, কিসের গুড পেস বললাম। বলে না, তুমি তো এতটাই রওনা দিয়েছো, এত এই টাইমে পৌঁছে গেছো, পেস তো ভালো। আমি ওনার হঠাৎ করে জিজ্ঞেস করলাম কয়টা বাজে, তো এবার যে টাইম বললো সেটা আমার ঘড়ি থেকে 2.5 ঘন্টা পিছনে। ঘটনা কি পরে আবিষ্কার করলাম, আমি প্রায় যেহেতু তিব্বত সীমান্তে চলে এসেছি, তিব্বতের সীমান্তে চলে এসেছি, ঘড়িটা আমার মানে হাতের যে ঘড়ি সেটা অটো সিঙ্ক হয়ে তিব্বতের টাইম দেখাচ্ছিল, এবং সেটা 2.5 ঘন্টা আগে। আমি ওটার চক্করে করে আমি তো ঠিক করেছি যে মাউন্টেন মনে হয় আর আমার জন্য না, ছেড়ে দিতে হবে, এসব ভাবছিলাম। এনিওয়ে, ক্যাম্প 4 এটা খুবই উইন্ড টানেলের মতো। এই জায়গাটায় কোনো কিছুই খুব বেশি সময় থাকে না। একটা টেন্ট আজকে পিচ করে রেখে গেছেন, 2-3 দিনে হচ্ছে বাতাসেই এটা ছিঁড়ে উড়ে যায়। টেন্টের অবশেষ, এবং এই জায়গাটাতে এত উচ্চতায় হলো সহজে হচ্ছে খুব বেশি স্নো জন্মাতে পারে, এগুলো বড় স্নো জন্মাতে পারে না, কারণ হচ্ছে এত বাতাস চলে সবসময়। এটা ক্যাম্প করে আমি জমা করে রাখা অক্সিজেন দেখা যাচ্ছে। এটা সেই 19 তারিখ সকালে, রাতে তো আর ছবি টবি তোলা হয় না, এবং ওইখানে ছবি তোলা একটা বড় ইস্যু। লম্বা আর একটা ইনার করি, ইনারের পরে একটা লম্বা মিটেন মানে হচ্ছে 4টা আঙ্গুল আবার একসাথে। ছবি তোলা মানে কষ্ট করে এটা খুলতে হবে, খুলে আবার গ্লাসটাকে সামলাতেও হবে যাতে এটা পড়ে না। সকাল হওয়ার পরে তখন ছবি তুললাম। এটাই পৃথিবীর সর্বোচ্চ চূড়া, চূড়ার অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছে। সো ফাইনালি সকাল 8:20 19 তারিখ, এটা হলো নেপাল স্থানীয় সময়, বাংলাদেশ সময় 8:35। তো এমন একটা জায়গায় পৌঁছলাম যার থেকে আর উপরে যাওয়া যায় না। I don't have to climb anymore. আচ্ছা শেষ হলো এখন আপাতত। হ্যাঁ, না এখানে ওইরকম বৌদ্ধমূর্তি যেভাবে বলে, এটা তো একটা ছোট্ট জিনিস, অনেকে হয়তো নিয়ে গেছে, আর এত স্নোফল হয় নিচের দিকে চলে যেতে পারে, এরকম ওরকম না আসলে। এই সেই জায়গা, এটা ডিবির মতো একটা জায়গা, এবং আমি খুব মুগ্ধ চোখে চারপাশ দেখতেছিলাম, মনে হচ্ছিল এই চোখে কত কি পাওয়ার বাকি ছিল, এটা খুব মনে হচ্ছিল। এত বছর একটা জিনিস করতে যাচ্ছিলাম, ফাইনালি কেম ট্রু। এই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটা খুব কাজ করছিল, এবং লাকিলি দেখবেন আমার ইয়েতে হচ্ছে অক্সিজেন নেই সাথে। আমি আমার ইচ্ছা আছে কখনো কোনো একটা 8000 মিটার মাউন্ট অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করার। তো অক্সিজেন ছাড়া ব্রিথ করতে কেমন লাগে জানতে চেয়েছিলাম। আমি ইউজ করার পর দেখি আরে অসুবিধা তো হচ্ছে না, কারণ আমি তো ক্লাইম্ব করছি না, বসে আছি, চারপাশ দেখছি। পরে আমি চূড়ায় 1 ঘন্টা 10 মিনিট ছিলাম, যেহেতু আমার অক্সিজেন নিতে হচ্ছে না, আমার অক্সিজেন শেষ হয়ে যাবে এই ভাবনাটা নেই, এবং খুব আনন্দ নিয়ে চারপাশ দেখেছি। আর এটা তোলা এক সামিটে তোলা সেলফি, এটা আগের রাতে যত তুষারপাত হয়েছে সব আমার মুখে লেগেছে, এবং এটা একটা আইসের দলা, এটা বেস ক্যাম্পে আসার পরে বলেছে, গাড়ির সাথে এখানে তুলেছি। আগে বেস ক্যাম্পে আসার পরে কোলে তাও গরম পানি দিয়ে ওটা গলাতে হয়েছে, আর নেওয়া যাচ্ছে না। আচ্ছা, তো আমার এভারেস্ট আরোহণ ছিল, মানে এভারেস্টের চূড়ায় পৌঁছানো ছিল আমার মূল পুরা অভিযানের 1/4। এরপর ওখান থেকে ঠিকঠাক ভাবে নিচে সামিট ক্যাম্পে নেমে আসা, লোডসে ক্লাইম্ব করে আবার নিচে ফিরে আসা। তো এটা অলওয়েজ হচ্ছে একটা রিটার্ন জার্নি বা টু ওয়ে জার্নি।
গিয়ে মানে এমন ভাবে প্রিপারেশন নিচ্ছিলাম যাতে আমি নিজে এরকম কোনো ক্যাজুয়ালিটি যাতে শিকার না হয়। ওই দিন রাতে হচ্ছে আমি 19 তারিখ ক্লাইম করে ক্যাম্প 4 এ চলে আসি। ওই দিনই প্ল্যান ছিল লোকসের সামিট ক্যাম্পে চলে যাওয়া, কিন্তু আমি ফেরার সময় তুষার ঝড়ে পড়ে 2.5 ঘন্টা সময় নষ্ট হয়। এবং আমি জীবনে প্রথমবার ভয় পেয়েছি মাউন্টেন যে এতক্ষণ যদি এটা আর কিছুক্ষণ পারসিস্ট করতো, ফ্রস্ট বাইট বলে একটা জিনিস হয়, তুষারপাত। মানে আমাদের হাত পায়ের আঙ্গুলগুলো হচ্ছে হার্ট থেকে সবচেয়ে দূরে অবস্থিত, চান্সেস থাকে এগুলো জমে যাবে। এখানে কেপিলারি বলে আমরা কৈশিক চাপ এগুলো জমে যাবে, পরে ধীরে ধীরে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। তো একটা সময় গিয়ে আমার গ্লাভস আর ঠিকঠাক কাজ করছিল না। তো লাকিলি মনে হয় আধা ঘন্টা পরে তুষার ঝড়টা হচ্ছে বন্ধ হয়ে গেছে। আমরা এমন একটা জায়গায় ছিলাম রিচ, মানে একটা দুই পাহাড় দুইটা স্লোপ যেখানে মিট করে, তো প্রোটেক্টের জন্য কোনো একটা পাথরের পেছনে যাবো সেই সুযোগটাও ছিল না। তো ওই 2.5 ঘন্টা সময় লস হওয়াতে ওই দিন আর ক্যাম্প 4 এর লোকসের ক্যাম্প 4 এ যাইনি, এখানে ঘুমালাম। এবং যেহেতু অক্সিজেন বাঁচানোর চিন্তা ভাবনা মাথায় ছিল, ওই রাত আমি অক্সিজেন ছাড়া ছিলাম। ওই যে সমস্যা হয়, কারণ লোকসের জন্য অক্সিজেন কম পড়ে গেলে আমি পরে মুশকিলে পড়বো। আমি যে এজেন্সির সাথে গেছি আমার সবকিছু টাই খুব মিনিমাল ছিল, যেটুকু না হলেই না। আমার টিমে উষাদি ক্লাইম করেছে, এভারেস্ট ক্লাইম করেছে 10টা অক্সিজেন বটল নিয়ে। সো আই ক্লাইম বথ হচ্ছে এভারেস্টের লোকসে ইন জাস্ট উইদিন 8 অক্সিজেন বটলস। এর মধ্যে একটা অক্সিজেন বটল ফিরও এসেছে, ইউজও হয়। এটা মাথায় ছিল যে অক্সিজেন বাঁচাতে হবে। তো 20 তারিখ সকালে হচ্ছে আমি গেলাম লোকসের ক্যাম্প 4 এ, এটা খুব বেশি দূরে নয় এভারেস্ট থেকে। এভারেস্ট ক্যাম্প 4 থেকে 2 ঘন্টা হাঁটা লাগে। তো এভারেস্টে বন্ধন মাউন্টেন বলে অনেক বদনাম করছি। সো এভারেস্টে প্রথমবার হচ্ছে আমি বলবো এবার এভারেস্টকে দেখে আমার মনে হলো যে না, দিস ইজ অলসো ভেরি বিউটিফুল মাউন্টেন। তো এই দিক থেকে দেখা এভারেস্ট এটা আসলেই বেশ সুন্দর। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা হলুদ বিন্দু। সো দিস ইজ অ্যাকচুয়ালি ক্যাম্প 4 অফ মাউন্ট এভারেস্ট। এভারেস্ট অনেকে একটু বিলিটল করে, অনেক লোকজন যায়, অনেক কমার্শিয়াল এক্সপিডিশন হয়। আমি রুটটা দেখাই এখান থেকে, তারপর আইডিয়া করা যায়। দিস ইজ দ্য রুট টু এভারেস্ট। এটা একদমই অর্ডিনারি কোনো মাউন্টেন না, ডেফিনেটলি। এবং এই ছবিটা হচ্ছে লোকসে ক্লাইম করার সময় তোলা। লোকসে যেদিন ক্লাইম করছিলাম 20 মে রাতে, সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল, একদম পূর্ণিমার আলো করে ক্লাইম করছিলাম। বরফগুলোকে মনে হচ্ছিল বাটার। এটা একদম মানে অন্যরকম ফিলিংস। কিন্তু সামহাও আমার আর বীরে, আমার যে ক্লাইম্বিং পার্টনার, দুজনের অসম্ভব ঘুম আসছিল। বীরে এমন সব হাই উঠান ছিল মাউন্টেনে, ওই দিন আমরা ছাড়া কেউ নেই, অনেক দূর অব্দি চলে যাচ্ছে। আমার ব্যাকপ্যাকে একটা ফ্লাস্কে অল্প চা ছিল। আমি চাই যে চা মানে কি, পানি গরম করে টি ব্যাগ দেয়া। মানে লোকসে কেমন টেকনিক্যালি কেমন মাউন্টেন, মানে এভারেস্ট হচ্ছে অনেক টেকনিক্যাল মাউন্টেন, কেমন সেটা বলি। পুরো রাস্তায় সামিটে পৌঁছানোর আগ পর্যন্ত চা খাওয়ার মতো কোনো সমতল জায়গা আমরা খুঁজে পাই না। It's always this. এবং একটা জায়গায় পানি খাওয়ার জন্য বীরে থেমেছিল, he lost one of his gloves. এমন ভাবে এটা সাই করে চলে গেল, আমার হচ্ছে দড়ি থেকে ছুটলে আমাদেরও সেভ করে নিত। ভয়ে করে আর কেউ হচ্ছে মানে চা খাওয়ার কথা মাথায় রাখে। এবং পর্বতে অনেক সময় গ্লাভস হারানো মানে হচ্ছে আঙ্গুল হারানো। লাকিলি ওর কাছে এক্সট্রা পেয়ার অফ গ্লাভস ছিল, আমার কাছে এক্সট্রা পেয়ার অফ গ্লাভস ছিল। খারাপ কিছু হতে হতেও পারতো। আর সামিটে বসে আমি বলছিলাম সামিটটা আমার একটু বড় জায়গাটাকে হবে, চাটা খেতে পারবো, এভারেস্ট সামিটে হবে। যা করে দেখে এমন একটা জায়গা ভালো মতো বসা যায় না। মানে সামিটের মানে 15-20 মিটার নিচে এসে আর একটু বাম পাশে একটা জায়গা পেয়ে ওখানে চা খেয়েছিলাম। সো দিস ইজ লোকসে সামিট অফ লোকসে। এটা এই সেই জায়গা। প্রথমে নিজেকে হচ্ছে রোপের সাথে আটকাতে হলো, ব্যাগটাকে আটকাতে হলো, তারপরে এই জায়গাতে পা দিয়ে বসাতে হলো। তো এভারেস্ট যদি আগে আমাদের দেশে ক্লাইম করেছে, লোকসেতে আসলে কখনো কোনো বঙ্গ সন্তানের পা পড়েনি। আনন্দের ব্যাপার। এবং এখানে আমি বলবো যে মানে লোকসের মতো টেকনিক্যাল পর্বত ক্লাইম করতে পারছি, এটা আমার জন্য পার্সোনালি খুবই রিওয়ার্ডিং। ফাইনালি লোকে আমাকে সবসময় জিজ্ঞাসা করে পাহাড় থেকে কি দেখা যায়, পাহাড় থেকে আরো আরো পাহাড় দেখা যায়। টপ অফ লুকসে আরো আরো পাহাড়, কোনো বিল্ডিং টিল্ডিং দেখা যায় না।
নামার সময় তো লোকসে কেন আসলে রিওয়ার্ডিং ক্লাইম্ব বলছিলাম। পর্বত সাধারণত 3 ধরনের ক্লাইম্ব হয়। এক হলো রিচ ধরে যেটা স্লোপ উইন্ড করে, রিচ এটা। একটা হলো কাকড়ো ধরে গা ধরে ক্লাইম্ব করা, আর একটা হলো কুলোয়া। কুলোয়া মানে পর্বত কাকড়ে একটা সংকীর্ণ খাতের অংশ, যেটা দিয়ে বড় পাথর এগুলো পড়ে। লোকসে এই কুলোয়া ক্লাইম্ব ছিল। আমি আগে রিচ ক্লাইম্বিং করেছি, ফেস ক্লাইম্বিং করেছি, কুলোয়া ক্লাইম্বিং সেটা সুযোগ হয়েছে। এই সেই কুলোয়ার, এই সেই কুলোয়া ক্লাইম্বিং কেউ অনবরত জিনিসপত্র পড়তে থাকে। আমার সময় ফাইনালি থ্যাংক ইউ, অনেক বেশি সময়। আচ্ছা আগে এটা নিয়ে করেছি বেস ক্যাম্পে, সেটা $350 না, আরে আমি সেটা দেই নাই। আমি এমনিতে হচ্ছে বান্দরবান ঘুরতে গেলে আমার ফোন ফ্লাইট মোডে থাকে, তো আমি একদমই সেটা নেই। আমার উষাদি হচ্ছে উনি ওনার অলমোস্ট আমার বয়সী ছেলে আছে, ও দুইটা ছেলে আছে ওনার, উনি ফ্যামিলির সাথে কানেক্টেড থাকতে খুব পছন্দ করে। ওনার ওয়াইফাই ছিল, আমি মাঝে মাঝে আমার ফ্যামিলির লোকজনের সাথে কথাবার্তা বলতাম। তবে স্টিল ওই $350 পে করেও আপনি খুব ভালো কিছু পাবেন না, যে খুব ফিবল নেটওয়ার্ক আসা যাওয়া করে। আমার মনে আছে যখন উষাদের ফোনে সেট করে দিয়েছিল, ওখানে ছেলেটা এসে যে ওয়াইফাইটা, তো ও একটা কথা বলেছিল, আমি পাশে পাচ্ছি, আমার এটা খুব মনে আছে যে ম্যাডাম, this is not your city, this is mountain, please keep that in your mind। মানে আমরা যেরকম ওয়াইফাই লোকজনকে ফোন করি, আয় অন করে অফ করেন, এইখানে বলছি যে ওই বলছিল যে এখানে অনেক লিমিটেশনস আছে, তো ওইরকম নেটওয়ার্কের ব্যাপার নেই, হায়ার গেছে তার কিছু নেই। টোটাল কত দিনের অভিযান ছিল? কত দিনের? আচ্ছা, এটা টোটাল 2 মাসের অভিযান। আমি বাংলাদেশ থেকে বেরোই 1 এপ্রিল, ফিরি মে মাসের 28। আর কি জানি একটা পয়েন্টে বলেছিলেন যে রাতে ক্লায়েন্ট করলে ভালো হয়, একটা পয়েন্টে বলেছেন যে রাতে ক্লায়েন্ট করলে ভালো হয়, তো ওখানে রাতে ক্লায়েন্ট করার জন্য পর্যাপ্ত আলো থাকে নাকি টর্চের মাধ্যমে? ওকে, রাতে ক্লায়েন্ট করলে কেন ভালো হয় সেটা একটু ছোট্ট করে বলি। সাধারণত পর্বতে দুপুর 12টার পর থেকে ওয়েদার খারাপ হয়ে যায় সাধারণত। তো আমরা যখন সামিট পুষে বেরোই তখন সাধারণত রাতে বেরোই, কারণ সামিটে তো আমি রাতে থাকবো না, গিয়ে আবার আমাকে ঠিকঠাক ফেরত আসতে হবে। তো সেই জন্য রাতে বেরোই, লম্বা সময় নিয়ে, লম্বা সময় হাতে থাকে, আর রাতে একটু স্টেবল থাকে ওয়েদার। আর আলোর ব্যাপারটা হলো আমরা হেডল্যাম্প ইউজ করি, এবং সেগুলো একটু বেশি লুমেনের, লুমেন যত বেশি লুমেন তত বেশি আলো। যেমন আমার মনে আছে, আমি আমার দুটা হেডল্যাম্প ছিল, একটা 450 লুমেন, আমি যখন অন্য ক্যাম্পগুলোতে যাচ্ছিলাম, কিন্তু যখন আমি সামিট পুষে গেছি আমার যে হেডল্যাম্পটা ইউজ করছি সেটা 700 লুমেন, তো অনেক অনেক ভালো। আমার দুইটা প্রশ্ন ছিল। আচ্ছা, আপনারটা করা যাবে একটু। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি পুজোর কথা যেটা বললেন, সেটা কি প্রত্যেক ধর্মের জন্য যারা পর্বত আরোহণ করতে চায় প্রত্যেকে পুজো করতে পারে, নাকি এটা না, এটা তো বৌদ্ধ ধর্ম, এটা কি ম্যান্ডেটরি? এটা কি আচ্ছা, না, আপনি যেটা বললেন যে আপনাদের পুজো আরোহণ, আচ্ছা না, এটা ম্যান্ডেটরি না, বাট এটা মানে ওরা আসলে খুব ভালোভাবে হয়তো মানে ব্যাক অফ দা মাইন্ড ভালোভাবে নেয় না যদি আপনি আসলে পার্টিসিপেট না করেন। এটা এমন না যে আপনাকে এরকম রিচুয়ালস কিছু করতে হবে, ওটা বলছে আপনি পার্টিসিপেট করেন, আপনি ওই টাইমে ধরেন টেন্টে গিয়ে বসে আছেন। সো এটা আসলে দেখতেও ভালো, এটা আমি যদি উৎসব হিসেবেই ভাবি এটাতে পার্টিসিপেট করছি, এটাই, এটা একদম ম্যান্ডেটরি না। যে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একটু নেচার কল আসলে আচ্ছা, নাম্বার 1 হলো মানে নেচার কলে আমরা আসলে আচ্ছা একটু ছোট করে বলে, আমরা খুব বেশি ভাবিত না, এটা দিনের মধ্যে 8-10 মিনিটের কাজ। এইটা নিয়ে আসলে অনেক বেশি কনসার্ন থাকা নাম্বার 1 আমি পার্সোনালি না, আমার মাথা এটা নিয়ে খুব বেশি কনসার্ন থেকে অন্য মজা কেন আমি হচ্ছে মজা থেকে নিজেকে বঞ্চিত রাখবো। তো ইউজুয়ালি যেটা হয়, বেস ক্যাম্পে টয়লেট আছে, টয়লেট বলতে যেরকম ইটস নট লাইক দিস, এটা হলো একটা গর্ত করা হয় চারপাশে, এবার বলবো হচ্ছে পাথর দিয়ে এটাকে ভরাট করা হয়, এবং মাঝে প্লাস্টিকের, যে অনেক বাসায় থাকে না যে প্লাস্টিকের নীল ড্রাম পানি জমা রাখে,
ওরকম নীল ড্রাম রাখা হয় এবং ওটার উপর পাথর টাথর দিয়ে কোনো রকম দুইটা পা রাখার জায়গা পায়। দিস ইজ টয়লেট এবং এটা ভরে গেলে এটা নিচে হচ্ছে ফিকাল স্টাচ ম্যানেজমেন্ট এফএসএম বলে, ওটা করানোর জন্য নিচের দিকে নামিয়ে নেওয়া হয়। এটা সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি ওরা এটা তদারক করে এবং উপরের দিকে আসলে ইটস অল ইন দ্য নেচার। বেস ক্যাম্পে কি ধরনের ফ্যাসিলিটিস থাকে বেস ক্যাম্পে? একটু পরে আসে ফ্যাসিলিটি বলতে মানে এটা বলবো যেহেতু একটু লম্বা সময় থাকে, চেষ্টা করা হয় যে মানে ইউজুয়ালি যা লাগে সব ওখানটায় রাখা। যেমন ট্যাঙ্ক থাকে, এটা কিচেনের সাথে একটা ছোট্ট ডাইনিং এর মতো থাকে যেখানে একটু বসে গল্প করা, এইটুকু আর এর বেশি আসলে বেশি। আর জিনিসপত্র রাখার জন্য জায়গা থাকে, মানে সকল লজিস্টিক্স গিয়ার সেগুলো। আচ্ছা, ক্লাইম্বিংয়ের সময় তো হচ্ছে সবার ফরচুন ভালো নাও হতে পারে, আনফরচুনেটলি অনেকে মারাও যায়। তো ওনাদেরকে কিভাবে নামিয়ে আনা হয় নাকি মানে প্রসেসটা কি? ক্যাম্প 2 অবধি হচ্ছে রেস্কিউ সম্ভব 6500 মিটার। সেটাও সব হেলিকপ্টার যেতে পারে না, যারা খুবই এফিশিয়েন্ট পাইলট ওরা যেতে পারে। এর উপরে আসলে আর ফিজিক্যালি হচ্ছে রেস্কিউ সম্ভব, কারণ ওই যে লোডসে ফেস তো দেখেছিলেন এরকম, যেখানে নিজে হাঁটা কষ্ট, সেখানে কাউকে নিয়ে আসা খুব মুশকিল। 8000 মিটারের উপরটা একদমই না, এবং 8000 মিটারের উপরে যারা মারা গেছে তাদের ডেড বডি ওখানে রয়ে গেছে, এবং আমাদের সজল ভাই ডেড বডি রয়ে গেছে। এই বছরও অলমোস্ট 12 পিপল ডাইড। 24 অলমোস্ট 12 আমি নিজেই অলমোস্ট 4টা ডেড বডি দেখেছি। তো আমার চেনা একজন মারা গেছে, তো এদের ডেড বডি আসলে আসে পরে যারা ক্লাইম্বিংয়ে যায় তারা অনেক সময় এটা পেরিয়ে যেতে হয়, মানে এটা আসলে আর কিছু করার নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে বরফ পড়ছে, ওটা নিচের দিকে চলে যায়, অথবা নিচের বরফের যে স্নো ছিল, স্নোটা গলে গেছে, গড়িয়ে নিচের দিকে পড়েছে। আমি এটা মানে আসলে আমি এমনি স্কিপ করে গেছি যে এটা আমি বলতে চাইছি। আপনার টিমমেট কিভাবে নির্ধারণ হয়েছিল বা না ওইরকম টিমমেট, আমি হচ্ছে একটা এজেন্সির মাধ্যমে গিয়ে যারা পারমিট বা এরকম গুলোতে হায়ার করে, সো ওরাও সেম এজেন্সির মাধ্যমে এসেছে। এবং রুশাদিও প্ল্যান করেছে, হাবিয়ার প্ল্যান করেছে, আর শুধু এন্ড্রু ওর প্ল্যান। আর হাবিয়ার একটা মজার ঘটনা আছে, ও এভারেস্টের ক্যাম্প 4-এ ও 4 দিন ছিল। তো 19 তারিখ আমি যেদিন প্ল্যান করেছি ওই দিন রাতে ও বেরিয়েছিল, কিছু যাওয়ার পর ওর শরীরটা ভালো নেই, ও চলে এলো, পরের দিন রেস্ট করেছে। তারপর দিন 21 তারিখ গিয়ে আমি যেদিন লোসে প্ল্যান করেছি এভারেস্ট প্ল্যান করেছে, তারপর দিন ও আবার একটা এক্সট্রা ছিল এভারেস্টের ক্যাম্প 4-এ বা সামিট করতে। তো ফাইনাল কনসিকুয়েন্স যেটা হলো, হি বিকেম হাফ যখন বেস ক্যাম্পে আসে। ও অলমোস্ট 22 থেকে 23 কেজি মতো, 20-22 কেজি ওয়েট ছিল। ওর একটা মোটামুটি উদীয়মান একটা পুরি ছিল, প্রচুর চিজ খেত। ওই যে গণেশের যেরকম নেয়াপাতি ঘুড়ি বলে এরকম একটা ঘুড়ি ছিল, এবং ওর অলমোস্ট ফ্ল্যাট হয়ে গেছে। ওই যে এত উচ্চতায় হচ্ছে মানে বডি তো মরতে থাকে। 8000 মিটারের পরে হচ্ছে বডি অ্যাকচুয়ালি ডাই। নতুন সবসময় আমার বডিতে সবসময় সেল তৈরি হচ্ছে, সবসময় হচ্ছে। ওখানে তো সেল তৈরি বন্ধ হয়, সেল মরতে শুরু করে। প্রত্যেকজন ক্লাইম্বারের সাথে একজন করে শেরপা থাকে। নট নেসেসারিলি যে শেরপা থাকবে বা ক্লাইম্বিং গাইড অনেকের সাথে, মানে তবে হ্যাঁ নেপাল এখন নিয়ম করে দিচ্ছে যে মানে কেউ একজন অ্যাকম্পানি করতে হবে এখন। আগে শেরপাদের সাথে শেরপারা কি বাংলাদেশের? না একদমই না। আমার যে বন্ধু বীরে বেসিক্যালি নেপালি ছাড়া কিছু বুঝতো না এক সময়। এখন ও আমার সাথে থাকতে থাকতে অনেকগুলা বাংলা শব্দ বলে, আমি কিছু নেপালি বলতে পারি, সেটা বলছিলাম। আর ও হচ্ছে যে ভাত খাবে, জল খাবে, এটা কলকাতায় প্রচুর লাইন বলে, এর জন্য জল খাবে এসব বলতে থাকে। তো আরেকটা লাইন সবসময় বলে যে ভাত খাবে উপরে যাবে, খিচুড়ি খাবে নিচে যাবে। কেন বলে আমি জানি না। বেস ক্যাম্প যেতে চাইলে কি বিষয় মাথায় রাখা উচিত বাংলাদেশ থেকে যেতে চাইলে? First of all, you don't have to be an athlete to go to base camp. একদমই athlete হতে হবে, এটা for sure. So
একটা জিনিস হচ্ছে একটু ফিট হয়ে যাওয়া, মানে ওই যে এনজয় করার জন্য ফিট হয়ে যাওয়া। ওইটা সাফারিং হয়ে গেলে তো আর গিয়ে ওই যে বড় বড় শ্বাস নিতে হবে এই তো কষ্ট সহিষ্ণুতা এই ব্যাপারটুকু থাকা উচিত যে এটা তো আপনার কমফোর্ট জোনের বাইরে, সবকিছু এখানে আপনার হাতের কাছে। এই মাইন্ডসেটটুকু নিয়ে গেলে অনেক কিছু সহজ, এবং ডেফিনেটলি একটু প্রিপেয়ার হয়ে যাওয়া, একটু লম্বা সময় ব্যাকপ্যাক নিয়ে হাঁটার অভ্যাস করা, এবং অল্টিটিউডকে সম্মান করতে শেখা, যে আজকে অনেক ভালো লাগতেছে, আজকে 4000 মিটার উঠে যাবো, মানে ব্যাপারগুলো এরকম না, ধীরে ধীরে করবো। হাই স্পিডে ধীরে ধীরে গেলে খুব বেশি মুশকিল হবে। এটা কত দিনের জার্নি? এটা জার্নি হচ্ছে 15 দিন সময় হলে সম্ভব, সেক্ষেত্রে লুকলা ফ্লাইটটা নিতে হয়। যদি আর হাতে 2-3 দিন এক্সট্রা থাকে, যে ক্লাসিক যে রুট লুকলা যে ফ্লাইটটা না নিলে খরচ অনেক কমে যায়, লুকলা ফ্লাইটে প্রায় $300 চলে যায় আসলে, আর 2 দিন এক্সট্রা হাঁটলে সেটা বাঁচানো থাকে। যারা যায় তাদের মধ্যে সাকসেস রেশিও কি? আচ্ছা, এটা এই মুহূর্তে একটু বলা মুশকিল। না, ইজিসিতে তো যাওয়া যায়, এভারেস্টের ক্ষেত্রে more than 50%, I would say. More than 50%. আমরা কি অনেক বেশি সময় নিয়েছি? না না একটু আমরা একটু শুরু থেকে হচ্ছে আমরা সার্ভ করা পর্যন্ত ভাই কিরকম করা যেতে পারে? ওকে, আচ্ছা। এই আইডিয়া আমার এভারেস্টের সাথে যেহেতু আইটা 8000 মিটার ছিল লোডসে, সো আমার টোটাল বাংলা টাকায় 45 লাখ টাকা খরচ হয়েছে। সেটা একটা বড় অংশ হলো পারমিট ফি বাবদ নেপাল গভর্নমেন্টকে দিতে হয়, এভারেস্টের ক্ষেত্রে $11,000, আর লোডসে 2000 অলমোস্ট $1800, এরপর ইন্স্যুরেন্স, গিয়ার্স সব মিলে এটা এক্সপেন্সিভ একটা স্পোর্টস, মানে যত গিয়ার্স আছে এটা তো আপনি যে কাপড়টা আছে সেটা কিন্তু আপনি এখানে কখনো করতে পারবেন না। আমি যে ডান্ডি স্যুট পরেছিলাম, যাবার 2 দিন আগে আমি বাসায়, চট্টগ্রামের বাসায় ট্রায়াল দিলাম, 1 মিনিটে আমার মনে হচ্ছে গোসল করে ফেললাম। এটা তার খুবই হাই এন্ড গিয়ার্স, কিন্তু ওটা পরে আমার ওখানে ঠান্ডা লাগছে, যে এরকম এত ভালো হাঁসের পালক দিয়ে বানানো বা এরকম ব্যাপার সেটা স্টিল তো 45 লাখ টাকা। আপনাদের সাথে যে গ্রুপ গাইডতে যায় তিনিও কি সামিট করেন? সেক্ষেত্রে বলা যায় যে একটা গাইডে অনেকগুলো সামিট। হ্যাঁ, আমি যেমন বীরের ক্ষেত্রে বীরে অ্যাকচুয়ালি ক্লাইম্ব এভারেস্ট অলমোস্ট ওভারে 5 বার ও 5 বার ক্লাইম্ব করছে। তবে ওর সাথে আমার একটা মজার ব্যাপার আছে, ওর লাইফের অনেকগুলো ফার্স্ট টাইম আমার সাথে। তো যেমন ও এভারেস্ট আগে ক্লাইম্ব করছে 5 বার, কিন্তু লোডসে কখনো ক্লাইম্ব করেনি। তো লোডসে ওর সাথে ফার্স্ট টাইম, ওর লোডসে ফার্স্ট টাইম করছে। আমার ভাবলাম মানে এখন দেখা যায় ও গাইড কম বন্ধু বেশি, আচ্ছা আসতেছি ঠিক আছে সেটার সাথে যাবো না, এরকম ব্যাপার। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে সাইকেল এবং বাইক নিয়ে ঘুরতে খুব পছন্দ করি। বাংলাদেশের দূরে দূরে লোকেশন গুলোতে গেলে তো ফ্যামিলিকে মানাইতে খুব বেগ পেতে হয়। তো আপনি এরকম এত ডেঞ্জারাস একটা অ্যাডভেঞ্চারে গেছেন, আপনি ফ্যামিলিকে কিভাবে মানাইছেন? ইউজুয়ালি আমি তো মধ্যবিত্ত পরিবার থেকে আসা, তো আপনি আর কারোর সাথে কি যান নাকি একাই যান? টিমের সাথে? আমার ক্ষেত্রে আমি যখন প্রথম দিকে বাবা মা ভাবতো আরে খারাপ সঙ্গে করলো কিনা, বান্দরবান যাচ্ছে, ঠিক নাই, ঈদে নাই, কি হবে, বাইক নিয়ে যাবে নাকি নাই। আমি পরে যেটা করলাম, আমার বন্ধু বান্ধবকে আমার পরিবারের লোকজনের সাথে ইন্ট্রোডিউস করতে শুরু করলাম, এবং কি কারণে জানি না আমার বেশিরভাগ বন্ধু বান্ধবী সব সিনিয়র। কারণ কি, পরে আমার বাপ মানে আমার প্যারেন্টস ওরা শুরু করলো যে আরে এই তো গুড পিপল, দিস আর গুড পিপল, আমার ছেলের এদের সাথে থাকলে হার্ম হবে। আমি মনে দেখছে আচ্ছা আমি এটা নিয়ে আমার প্যাশন দেখছে, আমি এটার জন্য এক্সারসাইজ করছি নিয়মিত, ভোরে উঠে আমার খাবার দাবার আমি খুব বলবো পরিমিত খাচ্ছি। ওই এফোর্টটা দেখার পরে একটা সময় মেনে নিতে খুব একটা মুশকিল হয়, তবে স্টিল এভারেস্টের ক্ষেত্রে কষ্ট হচ্ছে। অন্য অনেক পর্বত আমাকে বলছে আম্মা যে চুলু হিস যাচ্ছে, আমার জানের কাছে চুলু হিস কয়দিন লাগবে, 1 মাস চলে গেছে। কিন্তু এভারেস্ট তো সবাই জানে, আমাদের কাছে তো পাহাড় মানে অনেক ক্ষেত্রে এভারেস্ট। তো এইটার ক্ষেত্রে একটু মানাতে কষ্ট হলো। আবার এই সাথে আমার মা ওই গল্প জানে যে সজল ভাইয়ের গল্প যে ক্লাস তো এইটা এই জন্য একটু মানাতে কষ্ট হয়েছে, কিন্তু আমার মা তো জানে যে নিজের ছেলেকেও চেনে তো যাবে।
আপনার এরপরে K2 সাবমিট করার প্ল্যান আছে কি? আচ্ছা এরপর এখনই না K2 যেহেতু এক্সপেন্সিভ স্পোর্টস এই বছর আমার ইচ্ছে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা 1 টাইম করা K2 হয়তো আরেকটু কম আগে হয়তো পাকিস্তানের সাথে পাকিস্তান যাওয়াটা একটা বড় ইস্যু ছিল রিসেন্ট টাইমসে ইজিআর বা ব্যুরোক্রেটিক সম্পর্ক একটু ভালো ইজিআর ব্যুরোক্রেটিক ভালো স্টিল এটা এক্সপেন্সিভ স্পোর্টস ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আমি কি আপনার অ্যান্সার করতে বেশি করতে